আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, আজকে আমাদের 5 নাম্বার লেকচার। সপ্তাহ ঘুরে চলে আসলো আরও একটা দিন। চলেন আজকে দেখতে হবে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড আয়নাইজেশন পটেনশিয়াল। তোমরা গতদিন মনে হয় আয়নাইজেশন পটেনশিয়াল দেখছিলা, এটার আবার ফার্স্ট আর সেকেন্ড কি? ল্যান্থানাইড অ্যান্ড অ্যাক্টিনাইড কন্ট্রাকশন, এটা নিয়ে কি কথা হয়েছিল গতদিন? না মনে হয় হয়েছিল না? আচ্ছা না ভাই, পুরোপুরি হয় নাই, শিল্ডিং এফেক্ট বুঝাইছিলেন। ওকে, আর হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে আমাকে একটু সময় দাও, আমি এটা দেখাই নাই কেন? ওকে, সো চলো ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড কন্ট্রাকশন নিয়ে, যেহেতু গতদিন নাকি একটু বাদ রয়ে গেছিলো, ওটা একটু বলে ফেলি। সেটা হচ্ছে, দেখো সবগুলো এলিমেন্টের লাস্ট যে ইলেকট্রনটা যেখানে যায়, এটা হচ্ছে সেইটার একটা পিরিয়ডিক টেবল তোমাদের সামনে দেখাইলাম। এখন এখানে তুমি একটু জাস্ট আয়রনেরটা লক্ষ্য করলে টের পাবা। এটা হচ্ছে 3d6, তার মানে ডেফিনেটলি দ্যাট ইজ আয়রন। সো এখন আয়রনের ব্যাপারটা একটু খেয়াল করো। আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশনের তুমি লাস্ট ইলেকট্রন দেখতেছো কোথায়? 3d6-এ। আয়রনের 3d6-এ আছে। এখন এর বাইরে কি কিছু নাই? তার 4s আছে কিনা? 4s আছে। এখন বলো তো, ওর যখন অ্যাটমিক রেডিয়াস তুমি বাইর করতে যাও, তখন তার নিউক্লিয়াস থেকে কোন ডিস্টেন্সটা নাও? 3d পর্যন্ত ডিস্টেন্স নাকি 4s পর্যন্ত ডিস্টেন্স? বলো তো। আমরা নিব হচ্ছে 4s পর্যন্ত ডিস্টেন্স। ওকে, একইভাবে তাহলে এবার একটু চিন্তা করো তো, ল্যান্থানাইড সিরিজের সবগুলো এলিমেন্টের লাস্টে কি আছে? 4f। আচ্ছা, আমি যদি ল্যান্থানাইড সিরিজ যে কোনো এলিমেন্টের লাস্ট ইলেকট্রন ঢুকতেছে 4f-এ, তাহলে তার ঠিক আগে 4f-এ যাওয়ার আগে ইলেকট্রন কোথায় যায় একটু ভাবো তো। তোমাদের ওই যে আউফবাউ রুল মনে আছে? আউফবাউ রুল কি বলছিল একটু তাকায় দেখেন তো। 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d, তারপরে 4f, তারপর হচ্ছে 5s 5p 5d 5f। এবার একটু বলো আমাকে, ইলেকট্রন প্রথমে 1s-এ ঢুকছিল, তারপর 2s, তারপর 2p, তারপরে 3s, তারপরে 3p, তারপরে কিন্তু 4s-এর পরে আবার 3d, তারপরে 4p, তারপর হচ্ছে 5s। এই যে দেখো, 5s-এ ঢোকার পরে ওইখানে কোথায় ঢুকলো? 4d-তে, তারপরে 5p, 5p এর পরে কি এখানে 6s-এ চলে আসবে না? তোমরা কি বুঝছো আমার কথা? জি ভাইয়া। আচ্ছা, 6s-এ যাওয়ার পরে তারপরে ঢুকবে কোথায়? তোমার 4f-এ। তার মানে 4f-এ যদিও তুমি দেখতেছো লাস্ট ইলেকট্রন ঢুকতেছে, কিন্তু 4f-এর বাইরে আরও কি আছে বলো তো? 4f-এর বাইরে কি আছে? 5s আছে, দুইটা এনার্জি লেভেল আছে। এটার পরে এটা, সরি 5s না, 6s আছে। তোরা কি আমার কথা বুঝছিস বাবা? আমার হিসাব ঠিক আছে তো? সরি 5sও ছিল, ঠিকই লিখছিলাম, 5sও ছিল। 5s ছিল, তারপরে 4d ছিল, তারপরে 5p ছিল, 5s ছিল, 5p ছিল, তারপরে আবার কি ছিল? 6s ছিল। এইবার আমাকে একটু বলেন, ল্যান্থানাইড সিরিজের যে কোনো এলিমেন্টের তুমি যদি অ্যাটমিক রেডিয়াস বের করতে চাও, তাহলে ওই এলিমেন্টের নিউক্লিয়াস থেকে কোন ডিস্টেন্স নিবা বলো? এখানে 6s দিব। 6s পর্যন্ত নেওয়া লাগবে না? 6s একটু তাকায় দেখো, ঠিক আছে? এখন এই 6s-এর ভিতরে কি আছে? 5p, 5s, মোস্ট ইম্পর্টেন্টলি 4f। এই 4f যে সাবশেলটা, এটার শিল্ডিং ইফেক্ট কি বেশি নাকি কম বলুন তো? কম। যদি শিল্ডিং ইফেক্ট কম হয়, তাহলে ভিতরের এই ফোর্থ টোটাল শেলের যে বাইরের দিকে আউটওয়ার্ড যে রিপালশনটা ছিল, সেই রিপালশনটা কি কম হবে নাকি বেশি হবে বলুন তো? কম হবে। যদি কম হয়, তার মানে হচ্ছে 5s 5p 6sকে তুমি যত দূরে অবস্থিত বলে ভাবতেছো, অত দূরে থাকবে না, তার চেয়ে আরও অনেক কাছে চলে আসবে। সো ওভারঅল অ্যাটমিক রেডিয়াসটা তুমি অনেক কম পাবা। বোঝা না আমার কথা? বুঝছিস কি বাবা? এইটাকে আমরা বলি ল্যান্থানাইড কন্ট্রাকশন। একই ঘটনা তোমার এই ক্ষেত্রে ঘটে। এই ক্ষেত্রে যাচ্ছে কোথায়? 5f-এ। 5f-এ যাওয়ার মানে তুমি বুঝতেছো এখানে কি থাকবে বাইরে? 5f-এ থাকার মানে
7s পর্যন্ত চলে যাবে। হ্যাঁ, সো ওই 7s পর্যন্ত ডিস্টেন্স নিব, কিন্তু ভিতরে বসেছিল এফ সাবশেল, তার মানে ওভারঅল আউটওয়ার্ড রিপালশন কমে যাবে, তার মানে সাইজটা অনেক ছোট পাবা, রিলেটিভলি অনেক বেশি ছোট পাবা। দ্যাটস হোয়াট ইউ কল ল্যান্থোনাইট কন্ট্রাকশন। আমার এই স্লাইডটা ঢুকানোর কথা মনেই ছিল না যে আমি ওটা ঠিকমতো দেখাই না, আজকে দেখানোর কথা ছিল। তোমরা এই যে গ্রুপে যে কথা কও না, এই একটা সমস্যা। বাংলা ভার্সনে ওদেরকে আমি যখন কিছু মনে করাই দিতে বলি, ওরা আমাকে কয়েকজন কন্টিনিউয়াস সারাদিন মেসেজ করতে থাকে, একই মেসেজ কপি পেস্ট। আমি যেন ভুলে না যাই, তোমরা মনে করাও না, কথা বলো না। ওকে, এইটা গেল। তারপরে চলো ফার্স্ট আয়নাইজেশন পটেনশিয়াল কী জিনিস এটা শিখতে হবে আজকে আমাদের। তো প্রথমে একটু হার্ট অ্যাটাক করাই দিই, সেটা হচ্ছে যে গতদিন যা শিখছিল আয়নাইজেশন পটেনশিয়াল নিয়ে সব ভুল ছিল। কি শিখছিলা? যেগুলো শিখছিলা সেগুলো এখানে আছে, এই যে কোথায়, এই যে এগুলো সব ভুল ছিল। কি বলছিলাম? সোডিয়ামের কাছ থেকে একটা ইলেকট্রন বের করে নিতে গেলে ওকে আমার যে পরিমাণে হিট দেওয়া লাগে সেই হিটটাকে বলছিলাম কি সোডিয়ামের আয়নাইজেশন পটেনশিয়াল না? এটা ভুল। আসলে সোডিয়ামের প্রথম ইলেকট্রনটা বের করতে যে পরিমাণে হিট সে ডিমান্ড করে, ওর সেকেন্ড ইলেকট্রন বের করতে গেলে ওই পরিমাণে হিট ডিমান্ড করে না, কম বেশি সেটা পরের কথা। দ্যাটস এ ডিফারেন্ট অ্যামাউন্ট। সো দ্যাটস ওয়াই ইউ শুড হ্যাভ মেনশনড এটা সোডিয়ামের আয়নাইজেশন পটেনশিয়াল না, আসলে এটা সোডিয়ামের কি বলেন তো, লাস্ট ইলেকট্রনের আয়নাইজেশন পটেনশিয়াল, ফার্স্ট আয়নাইজেশন পটেনশিয়াল। এটা কি ছিল জানো? এটাও হচ্ছে ফার্স্ট আয়নাইজেশন পটেনশিয়াল অফ কি বলেন তো, ম্যাগনেসিয়াম। মানে ব্যাপারটা বোঝো। আমি আলিমার সাথে গতদিন মনে হয় ব্যবসা করছিলাম, কলমের ব্যবসা। ওর কলমটাকে নিয়ে যেতে চাইছি, ও 2 টাকা চাইছিল আমার কাছে, মনে আছে? সো এইটা হচ্ছে আলিমার প্রথম আয়নাইজেশন পটেনশিয়াল। ওদের বাসায় আর একদিন গেলাম চা নাস্তা খাইতে, যাইয়া এবার বললাম যে তোর আর একটা কলম আমি নিতে চাই। তোমাদের কি মনে হয় ও কি সেকেন্ড কলমটাও, ও কিন্তু একটা আগে আমাকে দিয়ে দিছে, সেকেন্ড কলমটাও একই টাকাতে ব্যবসা করতে চাইবে, সওদা করবে, নাকি আরেকটু বেশি বা কম টাকা লাগবে বলেন তো? হয়তো আরেকটু বেশি চাবে। হ্যাঁ, এটাই ইকোনমিক্স বলে, ডিমান্ড যত বেশি প্রাইস তত বেশি, সহজ হিসাব। এখন অ্যাটমিক লেভেলেও কি ওরা আসলে এই সাপ্লাই চেইন এই ব্যাপারটা বোঝে? মানে কি বলে, ডিমান্ড ভার্সেস সাপ্লাইয়ের কার্ভ বোঝে? কারণটা হচ্ছে ওইখানে একটা যখন কমে তখন অ্যাট্রাকশন বাড়ে। রাইট, এক্স্যাক্টলি। মানে ওর প্রথম কলমটা দেওয়ার পরে না, ওর প্রথম ইলেকট্রন দেওয়ার পরে ও কিসে পরিণত হয়েছে বলেন তো? ক্যাটায়নে পরিণত হয়েছে না? এই ক্যাটায়ন অলরেডি পজিটিভ, ওর কাছে নেগেটিভ জিনিস কম আছে, ওর কাছে তুমি আরও একটা নেগেটিভ জিনিস নিতে যখন গেছো তখন তো বিপদ আছে। তোমরা বোঝো নাই আমার কথা, বুঝছো সান্দুরা? সো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। বাবা তুই প্রথমে তোর কাছ থেকে যখন আমি ইলেকট্রন বের করছিলাম তখন কি চার্জ নিউট্রাল ছিলি না বলতো? ঠিক কিনা? ওকে, সো তখন তোমার কাছে আমি একটা কলম চাইছি, তুমি দিয়ে দিছো, ইলেকট্রন চাইছি দিয়ে দিছো। এইবার তোমার কাছ থেকে আমি আরেকটা ইলেকট্রন চাচ্ছি, অর্থাৎ সোডিয়াম প্লাসের কাছ থেকে এবার আমি ইলেকট্রন বের করার চেষ্টা করতেছি। ওই জিনিসটা কি খুব সহজে হবে? দ্যাট উইল বি মাচ টাফার, বিকজ তুমি অলরেডি পজিটিভলি চার্জড একটা ক্যাটায়ন। ক্যাটায়নরা কি চায়? ইলেকট্রন নিতে চায় নাকি ছাড়তে চায় বলেন তো? এই গরু কেন ছাড়তে চাইবে? অলরেডি পজিটিভ, সে কি আরো পজিটিভ হবে? আরে পাগল দূর, ও তো নিউট্রাল হওয়া দরকার। বুঝিস না বাবা? যতগুলো প্লাস ততগুলো মাইনাস থাকলে ভালো না, বুঝছিস কি? বুঝা না? 2 প্লাস হতে পারে, 2 প্লাস হয়েও লাভটা কি? এত কথা জানি না, আমাকে বল যতগুলা প্রোটন ততগুলা ইলেকট্রন থাকলেই কি এই জিনিসটা ব্যালেন্সে থাকে না? প্লাস মাইনাসের চার্জ সমান, তাইলে দ্যাটস ইট, সহজ হিসাব। 0 যখন ছিল তখন না একটা ইলেকট্রন ছাড়ছে, কিছুটা কষ্ট হয়েছে তোমার। এইবার যখন একটা প্লাসে পরিণত হয়েছে, এইবার সে আর একটা ইলেকট্রন ছাড়তে খবর আছে। তুমি চিন্তা করো না, তোমার কাছে কলমের একটা ফাইনাইট নাম্বার আছে তো, যে আমার কলমের স্টক সীমিত, হোক আমার কাছে 500টা কলম আছে, তাও তো সে নাম্বারটা তো ফাইনাইট, ইনফাইনাইট কিছু না। কিন্তু এখন 500টা কলম থেকে যখন আমি প্রথম কলম তোমার কাছ থেকে নিয়ে গেলাম 2 টাকার বিনিময়ে, এবার কিন্তু তোমার কাছে কলম আছে 499টা। সো তোমার স্টক কমে যাচ্ছে, তো তখন তুমি এবার কলমের প্রাইস আস্তে আস্তে বাড়াবা। আমার কথা বোঝা নাই? বুঝেছি। আচ্ছা, আর একভাবে চিন্তা করো, সেটা হচ্ছে ধরো বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলতেছে, বুঝছো? এখন এক মায়ের 5টা ছেলে আছে, তো প্রথম ছেলেকে পিঠে বাহবা দিয়ে যুদ্ধে পাঠায় দিছে, যা যুদ্ধে যা।
কোনো কারণে সে শাহাদাত বরণ করছে কিছুদিন পরে, ওই মায়ের কাছে ওই এলাকার মুক্তিবাহিনীর লিডার আসছে, আপনার আর একটা ছেলেকে দেন। আগের বার মা যত সহজে দিছে এবার মা কি দিবে? ভাবো। দিবে না। সো ব্যাপারটা এরকম আর কি, মা হয়তো বা দিবে মানে, কিন্তু তার কষ্ট তো লাগবে বেশি, কারণ একটা ছেলে অলরেডি ডেড। সো ব্যাপারটা এরকম আর কি। অবশ্য ডেড বলাটা ঠিক না। এখন আসো, সেটা হচ্ছে এগুলা ফালাই দেই, এগুলার কাজ নাই। ওকে, ঠিক আছে, তাহলে এই স্লাইডটা আমরা নিয়ে যাচ্ছি একটু পরে এইখানটাতে। তাহলে আসেন, এই যে ফার্স্ট আয়নাইজেশন পটেনশিয়ালের আইডিয়াটা কি বলতো? সোডিয়াম থেকে যখন প্রথম ইলেকট্রনটা বের করছিলা, এই যে ফার্স্ট ইলেকট্রন বের করছিলা, তখন যে ডেল এইচ হয়েছিল সেটা কি প্লাস ছিল নাকি মাইনাস ছিল বলো? কি ছিল? প্লাস। প্লাস ছিল। সেটা ধরলাম আমরা, এখানে ছিল হচ্ছে প্লাস এক্স কিলোজুল। এইটাকে আমরা বলবো হচ্ছে কি, এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে ফার্স্ট আইপি অফ সোডিয়াম। এইবার তুমি করছো কি, কার কাছ থেকে ইলেকট্রন বের করার চেষ্টা করতেছো বলো? সেকেন্ড আয়নাইজেশন পটেনশিয়ালে যদি যাইতে চাই তাহলে বলেন তো কি করা লাগবে? এইবার অলরেডি থাকবে সোডিয়াম প্লাস, সেখান থেকে কিসে কনভার্ট হবে? সোডিয়াম 2 প্লাস। তখন 1 মোল ইলেকট্রনই ছাড়বে, প্রত্যেকটা অ্যাটম একটা করে ইলেকট্রন ছাড়বে। সো 1 মোল অ্যাটম যেহেতু ছিল আমার কাছে, সেখান থেকে 1 মোল ইলেকট্রনই বের করবো। 1 মোল ইউনিট পজিটিভ চার্জ ক্যাটায়ন তৈরি হবে। এই ঘটনার ফলে যে ডেল এইচটা হবে সেটার পরিমাণ কি তোমাদের মনে হয়? প্লাস এক্স কিলোজুল হবে নাকি ডিফারেন্ট একটা অ্যামাউন্ট হবে বলেন তো? বেশি হবে বেসিক্যালি। সো ওই মানটাকে ধরো, আমি ধরে নিলাম প্লাস ওয়াই, এটাকে আমরা বলি হচ্ছে সেকেন্ড আয়নাইজেশন পটেনশিয়াল অফ সোডিয়াম। তোমরা কি বোঝাছো আমার কথা চান্দুরা? ভাই দুই সাইড ব্যালেন্স হয়। কি ব্যালেন্স হয় নাই? ইলেকট্রন নাম্বার ঠিকই তো আছে, গরু তাকায় দেখ, ঠিকই আছে। আচ্ছা চলো, সেকেন্ড আয়নাইজেশন পটেনশিয়ালের আরেকটা এক্সাম্পল দিই। ধরো ম্যাগনেসিয়াম ছিল তোমার কাছে, বলো ম্যাগনেসিয়াম থেকে কিসে কনভার্ট করছো? ম্যাগনেসিয়াম প্লাস যোগ ইলেকট্রন ছেড়ে দিছে। এই বিক্রিয়ার যে ডেল এইচ হবে তাকে তুমি কি বলছো আগে? আয়নাইজেশন পটেনশিয়াল। বাট আজকে বুঝলা এটা আসলে আয়নাইজেশন পটেনশিয়াল নামে ডাকা ঠিক না, এটা আসলে প্লাস ধরো যে পি কিলোজুল যদি হয়ে থাকে, এটাকে আমরা কি বলে রাখবো এখন থেকে? ফার্স্ট আয়নাইজেশন পটেনশিয়াল। হ্যাঁ, অফ কি? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম, ঠিক আছে। এবার বলো, এবার কি আর ম্যাগনেসিয়াম থাকবে তোমার কাছে নাকি অন্য কিছু থাকবে বলো? ম্যাগনেসিয়াম প্লাস। এবার তৈরি হয়ে গেছে ম্যাগনেসিয়াম প্লাস। ম্যাগনেসিয়াম প্লাস হয়ে গেছে, তাহলে এবার এই পাশে কি থাকবে? ম্যাগনেসিয়ামের 2 প্লাস। তখন যে ডেল এইচটা আমরা পাবো, ধরা গেল এটা প্লাস কিউ কিলোজুল, এই প্লাস কিউ কিলোজুলকে আমরা বলবো হচ্ছে সেকেন্ড আইপি অফ ম্যাগনেসিয়াম। আপনারা কি আইডিয়াটা বুঝতে পারছেন? ফার্স্ট সেকেন্ডের কাহিনীটা কি? ভাইয়া, হ্যাঁ জি ভাইয়া, বলো। ডেফিনিশনে তো 1 মোল অ্যাটম ছিল, ম্যাগনেসিয়াম প্লাস তো একটা আয়ন। তাহলে ওটা ডেফিনেশনটা একটু চেঞ্জ হবে। ওইটা ছিল ফার্স্ট আয়নাইজেশন পটেনশিয়ালের ডেফিনেশন। ওইটা যেটা দেখেছিলে, এই যে দেখো, ionization potential of is the total amount of energy required to remove an electron to the infinity from each atom at gaseous state while 1 mole atom of any element is taken. এটা আসলে কি হবে বলেন তো? ফার্স্ট আয়নাইজেশন পটেনশিয়াল, এইটা প্রথম ইলেকট্রনটা বের করার সময় যে এনার্জি তাকে দেওয়া লাগে এটাকে বলে ফার্স্ট আয়নাইজেশন পটেনশিয়াল। সেকেন্ড ইলেকট্রন বের করার সময় তাহলে ওইটার ডেফিনেশনটা কীভাবে চেঞ্জ হবে বলেন তো আমাকে একটু? Second ionization potential is the total amount of energy required to remove an electron to the infinity from each mole পরে each unit positive ion। কেমন আয়ন? ইউনিট পজিটিভ আয়ন, মানে অলরেডি সে ফার্স্ট ইলেকট্রন ছেড়ে দিছে, এবার তার কাছ থেকে সেকেন্ড ইলেকট্রনটা বের করতেছে। এটা বোঝা যাবে যদি তুমি বলো ফ্রম ইচ ইউনিট পজিটিভ আয়ন at gaseous state while 1 mole ion of that element is taken। মানে তোরা আমাকে একটা কথা বলতো, তোরা কার্ডিনাল নাম্বার আর অর্ডিনাল নাম্বার পার্থক্য বুঝোস? জি ভাই। বুঝি, পরীক্ষা আসলে এমনি বুঝি টুঝি না। এই গাধা, আমি যদি বলি এই 3টা ছেলে এদিকে আসো,
আর যদি বলি তৃতীয় ছেলেটা এদিকে আসো, দুইটা ব্যাপার কি একই? না ভাই। না ভাই। 3 নাম্বার ছেলেটা এদিকে আসো মানে বেঞ্চে 1 2 3 করে থার্ড যে ছেলেটা আসছে ওটাকে আমি ডাকছি। তো একইভাবে ionization potential means always will be removing one electron to the infinity. But if that electron is first electron which is getting out of that atom, we'll be calling it first ionization potential. If that one is the second electron that ion is মানে getting released, তাহলে ওটাকে আমরা বলবো second ionization potential. বোঝান নাই আপনারা আমার কথা? আচ্ছা জি। এই তো মজা। সো এরপরে চলো পড়াশোনা এগিয়ে যাই। এই যে এবার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। Why is the second ionization potential of any element, ওখানে একটা ইজ লাগাইছে গরুতে, why the second ionization potential of any element is higher than its first ionization potential? বলো। মাছ আগে হবে। শূন্যস্থান পূরণ করো, এখানে একটা মাছ হবে। সো আমাদের টাইপিস্ট ভুল করে না, ওটা ইচ্ছা করে রাখা হয়েছে। ঘটনা হইতেছে, দেখ বাবা, কোনো একটা এলিমেন্ট যদি হয় আমাদের এ, এর কাছ থেকে আমি ফার্স্ট ইলেকট্রন যখন বের করে নেই, ফার্স্ট ইলেকট্রন যখন বের করব তখন সে কনভার্ট হবে এ প্লাসে, সবাই খুশি, এ প্লাস। আচ্ছা, এই বিক্রিয়ার এই রিয়াকশনের যে ডেল এইচ হবে সেটা যদি ধরো প্লাস এক্স কিলোজুল হয়, এটাকে আমরা বলতেছি ফার্স্ট আয়োনাইজেশন পটেনশিয়াল অফ এ এলিমেন্ট। এখন আমাকে বলো সেকেন্ড আয়োনাইজেশন পটেনশিয়ালের রিয়াকশনটা কী হবে? তাহলে প্রথমে কি থাকবে? এ প্লাস। এ প্লাস। সেখান থেকে ইলেকট্রন বের হয়ে যাবে 1 মোল, 1 মোল আর কি, A2 প্লাস। এখানে হবে A2 প্লাস। তাহলে আমরা এটাকে লিখবো A2 প্লাস। তাহলে এই রিয়াকশনের যে ডেল এইচ হবে, ধরো এটা লিখলাম আমরা প্লাস কি বলেন y কিলোজুল। প্রশ্নটা হচ্ছে x আর y এই দুটার মধ্যে কে বড়, x নাকি y বলেন তো? Y বড়। Y। যারে বাবারে যেন তেন বড় না, এটা যথেষ্ট বড় হয় y। সো এর কারণ হচ্ছে দুইটা মেইনলি। কি কি কারণ তোমরা আমাকে বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। বলো। আয়ন থেকে প্রথমটা হচ্ছে আমি চার্জ নিউট্রাল অ্যাটম থেকে ইলেকট্রন বের করতেছিলাম, দ্যাট ওয়াজ মাচ ইজিয়ার। তার প্লাস মাইনাস ব্যালেন্সে ছিল, সো একটা মাইনাস চলে যাচ্ছে, সে পাত্তা দেয় নাই। কিন্তু পরেরটা কি হয়েছে? পজিটিভ ক্যাটায়ন থেকে ইলেকট্রন বের করা, দ্যাট ইজ মাচ টাফার। তোমরা কি বুঝছো আমার কথা? আমি লিখতেছি না, বুঝো আর কি। প্রথমটা হচ্ছে কিভাবে লেখা যায়, ইন কেস অফ ফার্স্ট আইপি নিউট্রাল অ্যাটম ডোনেটস তো না, মানে কিভাবে লিখব, টেকিং আউট ইলেকট্রন, টেক আউটের কথা মনে পড়ে গেল, টেকিং আউট ইলেকট্রন ফ্রম কি বলেন তো, ফ্রম নিউট্রাল অ্যাটম। আর ইন কেস অফ সেকেন্ড আইপি টেকিং আউট ইলেকট্রন বলেন ফ্রম কি, One only positive. Positive. in case of second IP taking out electron from a key positively charged cation, অ্যাটম না ক্যাটায়ন বলা উচিত। তোমরা কি বোঝেছো সান্দুগণ বিষয়টা, যে দুইটা ব্যাপার তো একই না? বুঝছিস বাবা সবাই? না বুঝলে বল তাড়াতাড়ি। আচ্ছা, সেকেন্ড রিজনটা একটু ভেবে দেখেন তো, বলতে পারেন কিনা সেকেন্ড কাহিনীটা কি? এনার্জি বেশি। সেকেন্ড রিজনটা হচ্ছে রেডিয়াস অফ এ আর রেডিয়াস অফ এ প্লাস, এই দুইটার মধ্যে কোনটা বড় ভেবে বলেন। আপনাদেরকে অ্যাটমিক রেডিয়াস নেই, রেডিয়াস অফ এ। এই তো খেলা হয়ে গেছে। রেডিয়াস অফ এ তো বড়, এ প্লাসের সাইজ তো ছোট। সো তাহলে কি এইখান থেকে ইলেকট্রন বের করতে, তোমার এ প্লাসের কাছ থেকে ইলেকট্রন বের করতে এমনিই তো বেশি এনার্জি লাগার কথা, কেউ বুঝে না? জি ভাই বুঝি। ডান, দ্যাটস ইট। মেইন রিজন হচ্ছে এই দুইটা আর কি।
ওকে, সো এইটা গেল ঘটনা। এখন কম্পেয়ার ভাইয়া হুম তাহলে রেডিয়াস মেইন মেইন রিজন কি তোর বোঝা লাগবে না? মেইন রিজন দুইটাই ইকুয়ালি ইম্পর্ট্যান্ট রিজন, বাট আমরা জাস্ট রিজন 1 রিজন 2 করে লিখছি, দ্যাটস ইট। যে কোনো একটাকে তো আমার 1 নম্বরে লেখাই লাগতো, বুঝেছো? একটু চা দিবেন? এই যে কাপ আছে ভাইয়া এখানে। হ্যাঁ বলো। এনার্জি আর রেডিও এই দুইটার মধ্যে মেইন রিজন কোন? এনার্জি আর রেডিয়াস এই দুটার মধ্যে এটা কোনো কোয়েশ্চেন হইলো? যার রেডিয়াসটা ছোট, তার নিউক্লিয়াসের কাছে না ইলেকট্রনটা, তাকে আমার বেশি এনার্জি সাপ্লাই করা লাগতেছে। যেহেতু বেশি এনার্জি সাপ্লাই করা লাগতেছে, দ্যাটস ওয়াই উই আর কলিং ওইটার আয়নাইজেশন পটেনশিয়াল অনেক বেশি। বুঝতে পারছিস? জি ভাই। রেডিয়াসের সাথে এনার্জি কানেক্টেড। ওকে, সো এবার বলো, কম্পেয়ার দ্য সেকেন্ড আয়নাইজেশন পটেনশিয়াল অফ এনি অ্যালকালি মেটাল এলিমেন্ট উইথ দ্য ফার্স্ট আয়নাইজেশন পটেনশিয়াল অফ ইটস নিয়ারেস্ট নোবেল গ্যাস। কম্প্যারিজনটা বুঝছো? কার সাথে কাকে কম্পেয়ার করছে ভাবো তো। ফার্স্ট Compare. গ্রুপ ফার্স্ট গ্রুপ যারা, অর্থাৎ সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এদের কোন আইপি নিতে বলছে? সেকেন্ড টাইপে। ওদের নিতে বলছে সেকেন্ড আইপি। তার সাথে কম্পেয়ার করতে বলছে হচ্ছে নিয়ারেস্ট যে নোবেল গ্যাস, তার হচ্ছে ফার্স্ট আইপির কম্প্যারিজন। কেন এরকম করতে বলছে? আগে কোয়েশ্চেনটার ভ্যালিডেশন খোঁজো, যে আদৌ একজনের ফার্স্ট আইপির সাথে একজনের সেকেন্ড আইপির কম্পেয়ার করতেছো, ওয়েদার দ্যাট ইজ ভ্যালিড অর নট। বলো। মানে ধরো কেউ যদি, তোমার আম্মু এসে যদি তোমার সাথে আমারে কম্পেয়ার করা শুরু করে, এই আরিফ ওই অঙ্কটা পারে, তুই কেন পারিস না, এইটা তো একটা ইনভ্যালিড কম্প্যারিজন হয়ে গেল। আরিফ 20 বছর ধরে খালি মাস্টারই করতেছে, তোমার বয়স এখনও 20 বছর হয় নাই, তুমি সেই দিনের ন্যাংটা শিশু। সো ঘটনা হচ্ছে ভ্যালিডেশন ভাবতে হবে আগে, যে ওয়েদার দ্য কোয়েশ্চেন ইজ ভ্যালিড অর নট অ্যাট অল। প্রথমে ভাবো এটা কেন করতেছে। এনি আইডিয়া? দুইটারই আইপি অনেক বড় করতে। তোর দাদার মাথা তাই। এই গরু কোন একটা নোবেল গ্যাস হচ্ছে সবচেয়ে বেশি স্টেবল থাকে, এই জন্য স্টেবিলিটির হিসাব করতে। আমাকে বলো নোবেল গ্যাসের আইপি ভ্যালু কত? আইপি বলতেই বুঝছো তো, ফার্স্ট আইপি বুঝাচ্ছি, বলেন। গতদিন দেখছিলাম, রাইট বেটা, অশিক্ষিত। হাইয়েস্ট ম্যাক্স ম্যাক্সিমাম বলতে এক্স্যাক্টলি আমরা বলছিলাম না ইনফিনিটি, মনে পড়ে? জি ভাইয়া, জি ভাইয়া। হ্যাঁ, তাহলে এবার একটু ভাবেন কাহিনী কি হয়েছে। আচ্ছা, তোমাদেরকে সহজ করে দিই। তোমাকে ইন জেনারেল বলছে অ্যালকালি মেটালের সেকেন্ড আইপি এর সাথে নিয়ারেস্ট ইনার্ট গ্যাসের ফার্স্ট আইপি কম্পেয়ার করতে। সো ফর এক্সাম্পল, তুমি কোনো একটা এলিমেন্ট ধরে নাও, অ্যালকালি মেটালদের মধ্যে সবচেয়ে পছন্দ কাকে নিয়ে কাজ করার জন্য, বলো? সোডিয়াম। ক্যালসিয়াম। ওকে, আচ্ছা সোডিয়াম নিলাম। সোডিয়ামের কোন আইপি নিতে বলছে? সেকেন্ড আইপি। সেকেন্ড আইপি নেওয়ার মানে হচ্ছে প্রথমে কি থাকবে, সোডিয়াম থাকবে নাকি সোডিয়াম প্লাস থাকবে, বলো? সোডিয়াম প্লাস। সোডিয়াম প্লাস। তাহলে ওটা লেখো। তোমরা কি টেকনোলজিটা শিখছো? কোনো একটা জেনারেলাইজড স্পিচ থাকলে ওইটাকে তুমি স্পেশালি কনভার্ট করো। এই বাটা তোরা জ্যামিতি করস নাই জীবনে, জিওমেট্রি, ওইখানে ওই যে কী বলো ওটার নাম কি, থিওরেমগুলো যে প্রমাণ করতা, ওইখানে কি করতা, একটা জেনারেল ইনাউন্সিয়েশন দেওয়া থাকতো, সেটাকে তুমি একটা ফিগার রাখতা, ফিগার ড্র করে বলতা কি যে এই ট্রায়াঙ্গেলের জন্য যদি আমি এটা ইকুয়াল, এটা গ্রেটার দ্যান লেস দ্যান দেখাইতে পারি, তাহলে ওই জেনারেল কথাটা প্রুভেন। জি ভাইয়া। এইটাকে আমরা বলতাম স্পেশাল ইনাউন্সিয়েশন। যে স্পেশালি যদি এই কেসটা প্রমাণ করা যায় তাহলে জেনারেলি ওই কথাটা বলা যাবে। সেম ওয়ে এইটা হচ্ছে জেনারেল ইনাউন্সিয়েশন। আমি এখন একটা স্পেসিফিক কেস ধরে নিলাম, লেটস সে সোডিয়াম। সো সোডিয়ামের আমার সেকেন্ড আইপি নিয়ে কাজ করতে হবে। সো লেটস পুট ইট দেয়ার। সোডিয়াম প্লাস ছিল, এই সান্দু ইলেকট্রন ছাড়ি দিবে, সোডিয়াম 2+ কনভার্ট হবে, ইলেকট্রন 1 মোল ছেড়ে দিল। এই রিয়াকশনের যে ডেল এইচ, তার নাম দিলাম আমরা প্লাস এক্স কিলোজুল ধরো। এখন কথা হইতেছে বন্ধু, এবার সোডিয়ামকে যদি নাও অ্যালকালি মেটালের রিপ্রেজেন্টেটিভ হিসাবে, তাহলে হুইচ এলিমেন্ট শুড ইউ টেক অ্যাজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ইনার্ট গ্যাস, বলো? নিয়ন। কেন নিয়ন? বল, লজিক দে। নোবেল গ্যাস। নিয়ারেস্ট নোবেল গ্যাস, এটা 11, রাইট? এটার অ্যাটমিক নাম্বার 11, সো নিয়ারেস্ট নোবেল গ্যাস হবে 10, নিয়ন। সো এবার বলো নিয়নের কি নিব? নিয়ন প্লাস নিব, তাই তো নাকি?
না ভাইয়া নিয়ন আমি স্টার্ট করব। নিয়ন প্লাস নেওয়া যাবে না, নিতে হবে শুধুমাত্র নিয়ন। এইটা থেকে হিট দিব, হিট দিয়ে ইলেকট্রন বের করে দিব, এটার ডেলএইচ কিছু একটা হবে। ওকে, সো এইবার বলো বন্ধু, এটার ডেলএইচের ভ্যালু আমরা কত ধরতে পারি? ধরো প্লাস ওয়াই কিলোজুল ধরলাম। সো এখন তুমি আমাকে বলো এই দুইটা কেন আদৌ কম্পেয়ার করছে? কম্পেয়ার করতে পারছে তার কারণটা কি জানো? এইটার ইলেকট্রনিক কনফিগারেশন কি একটু ভাবেন তো। সোডিয়াম প্লাসের বলেন 1s2 2s2 2p কত 6। এই সান্দুর ইলেকট্রনিক কনফিগারেশন কত বলেন তো? একই না? জি ভাইয়া। শুধু কনফিগারেশন একই তা না রে গাধা, শেল ডিস্ট্রিবিউশনও একই। হ্যাঁ ওরও ভাইয়া। দুইটা শেল, এরও দুইটা শেল, ওরও ফুলফিলড ইলেকট্রনিক কনফিগারেশন, এরও ফুলফিলড। সো দ্যাটস ওয়াই দে আর বিং কম্পেয়ার্ড অ্যান্ড দ্যাট কম্প্যারিজন ইজ ভ্যালিড, টোটালি ভ্যালিড। বুঝছো তাহলে সবাই? কি ওদের সেম সেম আয়নাইজেশন এনার্জি হবে এই ক্ষেত্রে? এক্স্যাক্টলি, তাই না? বোঝো নাই? এবার বলো ইনার্ট গ্যাসের এটাকে আমরা কত ধরছিলাম বলেন তো? সোডিয়ামে প্রোটন বেশি না? পরে পরে আগে বল, ইনার্ট গ্যাসের আইপি আমরা কত ধরছিলাম বলেন? ওয়াই কিলো ইনফিনিটি। ইনফিনিটি। মনে পড়ে গত ক্লাস? ভেবে দেখো, ঠিক আছে আমার কথা নাকি? বুঝো না? বুঝছস? জি ভাইয়া। জি আচ্ছা, এটা যদি ইনফিনিটি হয় তাহলে দ্যাট ওয়াজ অলসো সাপোজ টু বি ইনফিনিটি। এবার জেনে রাখো এটা যদি ইনফিনিটি হয়, বাংলায় বলে অসীম হয়, তাহলে এটা হবে অসীম টু দি পাওয়ার জসীম। এইখান থেকে ইলেকট্রন বের করতে তোমার খবর আছে, ঠেলা আছে, বহুত প্যারা আছে। কারণটা কি ভাবো? জি ভাইয়া। অ্যাট্রাকশন কারণ বেশি। সোডিয়ামে প্রোটন বেশি, অ্যাট্রাকশন বেশি, নিয়নে প্রোটন তো কম। একই কথা খালি ঘুরাইতেছে ভাজাইতেছে, আর একটা কাহিনীতে যাও না। রেডিয়াস অনেক কম। হ্যাঁ, ফার্স্ট রিজন হচ্ছে এই, সবাই বুঝতে পারছিস ব্যাপারটা? কেউ বুঝে না ভাই। একা একা। কেন? সহজ তো, এই দেখ। প্রথম কারণ হচ্ছে নিয়ন ইজ কি বলেন তো? চার্জ নিউট্রাল। চার্জ নিউট্রাল, আমার কথা বুঝছেন? নিয়ন চার্জ নিউট্রাল বলে ওর কাছ থেকে ইলেকট্রন টেক আউট করাটা ইজি, সেখানে হিট কম লাগবে। যদিও এটার অ্যামাউন্ট হাই, বাট এটার সাথে যদি ওকে কম্পেয়ার করি তাহলে এখানে হিট কম লাগবে। বুঝান নাই আপনারা আমার কথা? বুঝেছি। এইখানে যদি এইটুকু হিট দেওয়া লাগে, ওইখানে কি পরিমাণে হিট দেওয়া লাগবে শুনবা? অনেক বেশি। ভয়াবহ বেশি, বাট অনেক বেশি। কোথায় আসো? অনেক বেশি হিট দেওয়া লাগবে। তাহলে কাহিনী হচ্ছে নিয়ন ইজ চার্জ নিউট্রাল, বাট সোডিয়াম প্লাস ইজ কি বলেন তো? পজিটিভলি পজিটিভ চার্জড। সো আমরা জানি পজিটিভলি চার্জড হলে তার কাছ থেকে নেগেটিভ জিনিস টেক আউট করা টাফার। সেকেন্ড রিজন কি বলেন? বলেন বলেন বলেন। রেডিয়াস। রেডিয়াসের খেলা ঘটে গেছে এখানে, কেউ লক্ষ্যই করো নাই। সেটা হচ্ছে বলেন রেডিয়াস অফ নিয়নের সাথে কম্পেয়ার করব কার? রেডিয়াস অফ সোডিয়ামের নাকি সোডিয়াম প্লাসের? বলেন তো। সোডিয়াম প্লাস। বলো সোডিয়াম প্লাসের রেডিয়াস ছোট নাকি নিয়নের রেডিয়াস ছোট? সোডিয়াম প্লাসের রেডিয়াস ছোট। সোডিয়াম প্লাস। কেন? কেন? অ্যাট্রাকশন বেশি, প্রোটন নাম্বার বেশি। ইয়াস, প্রোটন নাম্বার বেশি না? আর এইটা থার্ড রিজনে লাগাই দিয়া তুমি সেকেন্ড একটা রিজন বানাইতে পারো। বুঝো না? বাংলাদেশে থাকলে বুঝলে খালি কোনো কথা কওয়া শিখতে হবে, মানে অকাজের কথা বারবার বলবো আর কি। আচ্ছা, সেকেন্ড রিজনটা তাহলে কি বলা যায়? এনার্জি। আবার এই বলদে খালি এনার্জি নিয়ে পড়ি থাকে। এনার্জিটা তো লাস্ট মানে রিজোর্ট, ওইটার কথা তো আমার যাইতেই হবে। শেষমেশ সবগুলোর কিন্তু এক জায়গাতেই কনভার্জ করে এনার্জি বেশি লাগবে, এনার্জি বেশি লাগবে। এনার্জির কথা যাবো না, অন্য পয়েন্টগুলো দেখাবো যে কেন এনার্জি বেশি লাগতেছে। সো সেকেন্ড রিজনটা কি বলা যায় বলেন তো? নাম্বার অফ প্রোটন। নাম্বার অফ প্রোটন ইজ হায়ার। বানান টানান কেমনে লেখি? নাম্বার অফ প্রোটন ইজ হায়ার ইন। একটা পয়েন্টের সাথে আরেকটা পয়েন্ট মানে একটার কারণে আরেকটা হয়, তাহলে তিনটে ডিফারেন্ট পয়েন্ট কেমনে হয়? ওই বাইরে তুই বাংলাদেশে থাকলে এসব কওয়া লাগে। নাম্বার অফ প্রোটন ইজ হায়ার ইন সোডিয়াম প্লাস দেন নিয়ন। মানে ধর আমরা যদি শুধুই মেধার মেরিট, যে একটা মানুষ কত মেরিটোরিয়াস, এইটা প্রমাণ করতে চাইতাম, তাহলে আমরা করতাম কি জানিস? শুধু সলিড পয়েন্ট আকারে লিখে আসলে যে বুঝাই দিতে পারবে যে হ্যাঁ ভাই আমি বুঝছি, নট দ্যাট যে আমি বোকা, আমি বুঝি নাই, তা না। তাইলে আমরা তাকে ফুল নাম্বার দিয়ে দিতাম। কিন্তু এটা বাংলাদেশ তো, এখানে পৃষ্ঠা গুণে নাম বাদ দেয়।
পয়েন্টগুলি নাম্বার দেয়, কে কটি পয়েন্ট লিখেছে। সো এই কারণে বেশি না মানে ওস্তাদি করতে যাবা না, এগুলো লিখবা, আবল তাবল লিখবা। তোমরা বই নিশ্চয়ই কিনছো, বইয়ের মধ্যে দেখবা যে আবল তাবল কথা কেমনে শিখায়, একই কথা ঘুরে ফিরে বারবার, তা নাহলে বই মোটা হয় না বেটা, বুঝা না? বই মোটা না হলে ব্যবসা করা যায় না, কিন্তু ব্যবসা অবশ্যই এটাকে ধান্দা বলে, এটাকে ব্যবসা বলে না। চলো এখন ঘটনা হইতেছে, এইটা কি দেখাইতেছে, এটা কি দেখাইতেছে বোঝো। কম্পেয়ারিং ফার্স্ট আয়নাইজেশন পটেনশিয়াল অফ ফার্স্ট 20 এলিমেন্টস। প্রথম 20 এলিমেন্টের জন্য আমরা ফার্স্ট আয়নাইজেশন পটেনশিয়ালগুলো হিসাব করতেছি। দেখেন হাইড্রোজেনের না, এই গ্রাফটা মনে হয় দেখায়নি, এখানে একটু ম্যাজিক আছে মনে হয়, নাকি এটা দেখাইছিলাম মনে নেই। হিলিয়ামেরটা হাইড্রোজেনের চেয়ে কত উপরে দেখতে পাচ্ছ, একটা হঠাৎ লাভ দিছে। লাভ দেওয়ার কারণটা কি? আপনি সাইডে ভ্যালু ছাড়া দেখাইছিলেন লাস্ট টাইম। ও তাহলে এটা আরেকটা নিয়ে আসি একই। বেরিলিয়ামেরটা আবার বেড়ে যাওয়ার কারণ কি? পেয়ার্ড ইলেকট্রন মনে আছে নিশ্চয়ই আপনাদের। আচ্ছা, বোরন আবার ওই যে আনপেয়ার্ডে চলে আসছে। নাইট্রোজেনে দেখো আবার হঠাৎ অনেক বেড়ে গেছে। নাইট্রোজেনের বেশি হওয়ার কারণ মনে আছে? স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, হুন্ডস রুল। অক্সিজেন আবার একটু কমে গেল। নিয়নে আবার মারাত্মক স্পাইক দিল। সোডিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের আবার একটু বেশি হলো, কারণ পেয়ার্ড ইলেকট্রন। অ্যালুমিনিয়াম আবার কমে গেল। আবার ফসফরাসে বেশি হওয়ার কারণ কি? যে নাইট্রোজেনের মতো সিমিলার ঘটনা, বাট ওই লেভেল হচ্ছে একটু নিচে নেমে আসছে। বলেন তো ওভারঅল একটু নিচে নেমে আসার কারণটা কি? এই যে ওভারঅল জিনিসটা আসমান থেকে ধীরে ধীরে যে জমিনে নামতেছে, কারণটা কি? যত অ্যাটমিক নাম্বার বাড়তেছে তত এনার্জি লেভেল বাড়তেছে, আর তত বেশি রেডিয়াস বাড়তেছে, অ্যাট্রাকশন তত কমতেছে। পটাশিয়ামের চেয়ে ক্যালসিয়ামের বেশি কেন তাকায় দেখেন, বলেন। সাইজ ছোট। জি ভাইয়া, সাইজ বড়। গরুর দল এইটার যেমন পেয়ার্ড ইলেকট্রন, একই ঘটনা কার বলেন? ম্যাগনেসিয়ামের। একই ঘটনা ক্যালসিয়ামের। তোরা কেমন অশিক্ষিত রে বাবা, বুঝলি বিনা আমার কথাটা? এত কষ্ট লাগে তোদের, এত পড়াই যে কোনো লাভ হয় না। এই দেখ, এটা দেখ, আমি বহুত কষ্ট করে উইকিপিডিয়া থেকে টাইপ করে নিয়ে এসেছি। গত বছর টাইপ করছিলাম 26কে দেখানোর জন্য। মানে অদ্ভুত সব মজার মজার তথ্য আছে। প্রথম কথা হইতেছে, দেখো বাবারা, অনেক জটিল জিনিস বইতে নাই, লাগবেও না, বাট জাস্ট একটু ফিল করো, তাহলে তোমার কথাবার্তা অনেক সুন্দর হবে, বুঝবা যে কার সম্পর্কে তুমি কথা বলতেছো। হ্যাঁ, মানে কোনো একটা অ্যাটমের ধরো যে তুমি যখন বলো যে ওর সব ইলেকট্রন বাইট করে দাও, জিনিসটা কত অদ্ভুত। সোডিয়ামের এটা হচ্ছে ফার্স্ট আইপি, এই যে আইপি ভ্যালুস ফার্স্ট আইপি 496, এটা মনে হয় কিলোজুল পার মোল ইউনিটে লেখা, তা ইলেকট্রন ভোল্ট ইউনিটে এত বেশি হওয়ার কথা না। ওকে, আমার মনে নেই, এটা দেখে বলবো না, আমার একটু মনে করে দিস। সো 496 কিলোজুল এনার্জি দিলে সে ফার্স্ট ইলেকট্রন ছেড়ে দিবে। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখেন তো অলমোস্ট ডাবল হয়ে গেছে না? গতদিন করছিলাম 48% প্রায় স্পাইক ছিল, মনে আছে? 48% জাম্প। জি ভাই। আচ্ছা, এইটার চেয়ে আবার দেখো ওর কমে গেছে 577। এরপর আবার কি হয়েছে? একটু বাড়ছে বাড়ছে বাড়ছে, আবার একটু কমে গেছে। ফসফরাসের চেয়ে সালফারের কমার কারণটা বুঝছেন? ফসফরাসের স্টেবল কনফিগারেশন মনে আছে? 3px1 3py1 3pz1, কিন্তু এখানে কিন্তু তা না, এই কারণে আবার একটু কমে গেল। ক্লোরিনের আবার যথেষ্ট বেশি। এইবার দেখো আর্গনের কি অবস্থা, 1520, যেটাকে আমরা গতদিন ধরে নিছিলাম যে ইনার্ট গ্যাসগুলো সবার আয়নাইজেশন পটেনশিয়ালের ভ্যালু কত ধরছিলাম? আলিমা ভুল বলবি না? ইনফিনিটি ধরছিলাম। সেই ইনফিনিটির ভ্যালুটা অ্যাকচুয়ালি, ইনফিনিটি বলতে তুমি আমি যেটা বুঝি ব্যাপারটা এরকম না। ইনফিনিটি মানে এই না যে দ্যাট ইজ নট কোয়ান্টিফায়েবল, দ্যাট ইজ সিম্পলি আউট অফ রেঞ্জ, সিম্পলি আউট অফ রেঞ্জ, আউট অফ ইউর বাউন্ডারি। সো সোডিয়াম পটাশিয়ামের জন্য যেরকম ভ্যালু লাগতেছে, ওইখানে দেখো তো সিগনিফিক্যান্টলি মাচ হায়ার না, 3 টাইমস মোর এনার্জি। দ্যাটস হোয়াট ই কল ইনফিনিটি। যেমন ধরো তোমাদেরকে একটা কথা এক্সাম্পল দিই, অপ্টো কাপলার নাম শুনছো? অপ্টো কাপলার না ভাই, কিছু অশিক্ষিত, অবশ্য তোদের ভাষায় আমরাও শুনি নাই, বান করলাম আর কি। অপ্টো কাপলার আমরা ইঞ্জিনিয়ারিং পড়ার সময় পড়ছি, এক ধরনের ইলেকট্রনিক ডিভাইস। এটা এক ধরনের সুইচ। মানে কেমনে কাজ করে, মানে ধর একটা ইলেকট্রিক্যাল ডিভাইস, তার মধ্যে আমরা বেসিক্যালি কি করি, প্রচুর কিন্তু সুইচ অন অফ করা হয়। অন অফ, আচ্ছা ধরো ফোর্স আমি যে এখান থেকে এখানে সরলাম, তোমার ডিসপ্লেতে যে আমাকে দেখাইলো যে আমি সরে গেলাম, এটার ফলে তোমরা কি বুঝতেছো কয়েক লক্ষ এলইডি বা এলসিডি, তোমার মোবাইলের স্ক্রিনের যে এলইডিগুলো আছে বা এলসিডিগুলো আছে, পিক্সেলগুলো আছে, সেগুলো লাইট অন অফ হয়েছে, বুঝো নাই? সো বেসিক্যালি দে আর সুইচিং, টার্নিং অন অ্যান্ড অফ থাউজেন্ডস অফ টাইমস পার সেকেন্ড।
সো একটা ইলেকট্রিক্যাল ডিভাইসে অপটোকাপলার বলে একটা মেশিন আমরা একটা ডিভাইস ইউজ করছি, মানে ওটা ক্যালকুলেশন করছি বেসিক্যালি, ইলেকট্রিক্যাল বলা হয় না তবে ইউজ করছি, আমরা জাস্ট ক্যালকুলেশন করছি। আইডিয়াটা কীরকম, ধর এই সার্কিট থেকে কোনো একটা পজিটিভ সিগন্যাল আসছে যে ওকে টার্ন অন দ্য সার্কিট, ও করে কি ওই জায়গায় একটা এলইডি বা এই টাইপের ছোটো একটা লাইট জ্বালায়, ওই লাইটের যে ফোটনগুলা সেগুলো এই পাশে যখন রিসিভড হয়, কেউ বোঝে না, ধরো আমরা এক বাসায় ডাকাতি করতে গেছি বুঝলে, তা তোমাদেরকে আগে পাঠাইছি যে ওই বাসার নিচে ঢুকে দেখ যে কুকুর বিলাই আছে কি না, দারোয়ান টারোয়ান আছে কি না। তোমরা যদি দেখো নাই কেউ, তাইলে একটা টর্চ লাইট দিয়ে একটা সিগন্যাল দিবা, ওই সিগন্যাল দেখে আমি লোকবল নিয়ে এসে আমরা তামাশা করব। তোমরা কি বোঝো নাই আমার কথা? জি এইটাই অপটোকাপলার কাজ করে এইভাবেই, সার্কিটের ওই পাশ থেকে আইসা এই পাশে আমরা কানেকশনটা তৈরি করি কেমন, কোনো ইলেকট্রিক্যাল কানেকশন না, ফোটনিক কানেকশন তৈরি হয়। ওই পাশে একটা ছোটো এলইডি জ্বলবে বা কিছু একটা জ্বলবে, ওই ফোটনের এনার্জি দিয়ে এই পাশের সার্কিট অন হয়ে যাবে যদি ফোটন রিসিভড হয়। যদি ফোটন রিসিভ না হয় তাহলে এটা অন হবে না, এই পাশের সার্কিটে কোনো কারেন্ট নাই। তোরা কি বুঝছস আমার কথা? জি ভাই। সো এইখানে যে কাপলিংটা হয় সেটা আমরা অপটিক্সের মাধ্যমে করতেছি, দ্যাটস ওয়াই এটাকে বলা অপটোকাপলার। এটা তোমাদের কেন বলতেছি, ও সো সেই অপটোকাপলার ডিজাইনের ক্ষেত্রে আমরা যদি ডিস্টেন্স হিসাব যখন করতাম, তখন কি করতাম জানো, ওই এলইডি যে ফোটনগুলো থ্রো করে সেই যত দূরে যায় ফোটনের এনার্জিকে আস্তে আস্তে রিডিউস করে না, কমে যায় না। তুমি একটা জায়গায় কনসার্টে গেছো গান শুনতে বা একটা ওয়াজ মাহফিলে গেছো ওয়াজ শুনতে, যেখানে মাইকটা বাজাইছে মাশাল্লাহ, তার যত কাছে থাকবা তত কি ইন্টেন্সিটি বেশি, যত দূরে যাবো তত কি ইন্টেন্সিটি কমতে থাকবে। একটা সার্টেন ডিস্টেন্স তো আছে, যে ডিস্টেন্সের পরে গেলে আর শোনাই যাচ্ছে না, দ্যাটস হোয়াট ই কল ইনফিনিট ডিস্টেন্স ফর দ্যাট স্পেসিফিক সাউন্ড। কেউ বোঝে না? বুঝেছি ভাই। দ্যাটস ইট। সো অপটোকাপলার ডিজাইনের ক্ষেত্রে তোমরা যদি গুগল সার্চ করো তাইলেও পাইতে পারো অপটোকাপলার ম্যাথস। তুমি দেখবা যে ওই জায়গায় ডিস্টেন্স ধরো যে কয়েক মিলিমিটারের ওপারে গেলে তারপরে ইনফিনিট ডিস্টেন্সে চলে যায়। কেন? কারণ ওর এনার্জি ট্রান্সমিট হচ্ছে না, দ্যাটস ইট। সো ইনফিনিটি ডাজন্ট অ্যাকচুয়ালি মিন যে আসলেই মেলা বড় একটা ফিগার হইতে হবে। দ্য কনসিডারেশন দ্যাট ইউ আর ইন, মানে যে সিচুয়েশনে কথা বলতেছো সেই সিচুয়েশনের জন্য ডিপেন্ড করে আসলে ইনফিনিটির ভ্যালু চেঞ্জ হয় আর কি। আপনারা কি বুঝতে পারছেন আসলে সবাই? জি ভাইয়া। ভাইয়া হ্যাঁ, সিচুয়েশন বল, হোয়াট এভার ইউ আর কনসিডারিং। তুমি ওয়াজ মাহফিল নিয়ে কথা বলতেছো, তোমার ধরো রাতের বেলা আমি গান বাজায় দিয়ে কাজ করি, এটা আমার বদ অভ্যাস, মানে আম্মু ফ্রাই শেষায়, এখন ঘটনা হইতেছে তো গানের কতটুকু আওয়াজ, মানে কত কম ভলিউমে গেলে আমি আর শুনতেই পাচ্ছি না, ওইটারে আমি বলবো যে আমার রাতের বেলা কাজ করার সময় গান শোনার ইনফিনিট ডিস্টেন্স। ওয়াজ মাহফিলের ক্ষেত্রে তো এই ডিস্টেন্স অনেক বড়, বাট এভরিথিং উইল বি কল্ড অ্যাজ ইনফিনিটি, বাট এভরি ইনফিনিটি উইল বি চেঞ্জড অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন দ্যাট ইউ আর টকিং অ্যাবাউট। বুঝছেন কি? জি ভাই। ওকে, সো এই ভ্যালুগুলো একটু দেখলে মজা পাবেন। দেখেন সোডিয়ামেরই সেকেন্ড আইপি এর ভ্যালুটা একটু লক্ষ্য করো, এটা তার ফার্স্ট আইপি, এটা তার সেকেন্ড আইপি। দেখো এটা 500 ধরো আর এটা কত 4500, টের পাচ্ছ? ওর সেকেন্ড ইলেকট্রন বাইর করতে কি পরিমাণ অবস্থা খারাপ হয়, সবাই কি বুঝছেন আপনারা? জি ভাই। এবার আর একটা ম্যাজিক দেখেন, আমরা একটু আগে কার সাথে কাকে কম্পেয়ার করছি জানো? সোডিয়ামের সেকেন্ড আইপি এর সাথে, দেখো তো কার, সোডিয়ামের সেকেন্ড আইপি এর সাথে নিয়নের কোন আইপি? ফার্স্ট আইপি। নিয়ন তো এখানে নাই, নিয়নের ফার্স্ট আইপি আমরা একটু বের করে আসি, গুগল করে বের করি ফার্স্ট আইপি অফ নিয়ন। কর্নেল সাহেব, ফার্স্ট আইপি অফ নিয়ন, এই যে এই বেটা ইলেকট্রন ভোল্টটা তোরা কে চাইছে, নিয়ন ইন কিলোজুল। এই যে দেখো 2080.7 দেখতে পাচ্ছ? ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি 2080.7। তাহলে এবার আমরা একটু যাই, আমরা একটু এখানে লেখা আসি, হ্যাঁ কাজে লাগবে। আগের স্লাইডে লেখা ছিল। আচ্ছা এটার ভ্যালুটা ছিল কত জানি, নিয়নেরটা ছিল, এটা ছিল হচ্ছে 2080, 2080.7 এত কিলোজুল। আর সোডিয়ামের সেকেন্ড আইপিটা কত? 4560। তাহলে কই এখানে লিখবো হচ্ছে 4560 কিলোজুল। আপনারা দেখেন আমি মিথ্যা বলছি কিনা। নিয়নের কাছ থেকে ইলেকট্রন বাইর করতে তোমার 2080 কিলোজুল এনার্জি দিলে হয়ে যায় আপ। আর এইখানে কত লাগতেছে? 4560, দ্বিগুণের চেয়েও বেশি। তোমরা কি বুঝছো আমার কথা? জি ভাই।
ওকে, সো দ্যাটস দ্য স্টোরি। তোমরা এই চার্টটা নিয়ে একটু নিজেরা পড়াশোনা করবা। এটা তোমার হাতে ধরে ধরে দেখায় দেওয়ার কিছু নাই, ব্যাপারটা খুব মজার। এখানে আরও কিছু মজার ব্যাপার আছে। 26-এর পোলাবেন পরের দিন আমাকে ক্লাসে বলছিল, দেখি তোমরা বলতে পারো কিনা। যেমন এখানে কিছু কেউ কিছু বলতেছো, ভালো নাই। এখানে কিছু ম্যাজিক থাকার কথা। যেমন ধরো আমাকে একটা কথা বলো, ম্যাগনেসিয়ামের ফার্স্ট ইলেকট্রন বের করতে তোমার যত কষ্ট হওয়ার কথা, ম্যাগনেসিয়ামের সেকেন্ড ইলেকট্রনটা বের করার সময় তোমার কি মনে হয় এটা অনেক ইজিলি কাজ হবে না? ভাবো তো। জি ভাই। কেন? কারণ ম্যাগনেসিয়াম 2+ তো এমনি স্টেবল। সো ম্যাগনেসিয়াম থেকে আমি যখন ম্যাগনেসিয়াম প্লাসে আসবো তখন হয়তো আমার অনেক বেশি এনার্জি লাগতেছে, বাট ম্যাগনেসিয়াম প্লাস থেকে ম্যাগনেসিয়াম 2+ আমি অনেক ইজিলি যাইতে পারবো বলে তোমার মনে হবে। আসলে কি ব্যাপারটা তাই? একটু তাকায় দেখো তো। ম্যাগনেসিয়ামের প্রথম ইলেকট্রন বের করতে 738 কিলোজুল তাপ লাগছে, সেকেন্ড ইলেকট্রনটা বের করতে 1450, মানে বরাবর ডাবল লাগছে। কেউ বোঝো নাই? রিলেট করতে পারতেছ না মনে হয়। থার্ড ইলেকট্রন বাইর করতে দেখেন তো কত টাইমস বেশি এনার্জি লাগছে। এটা লাগলো কেন? কারণ ওই দুইটা ইলেকট্রন যাওয়ার পরে তোমরা কি বুঝতেছো ওর সাইজ কত বেশি কন্ট্রাক্টেড হয়েছে, Mg2+ কিন্তু, এবং ওর থার্ড শেল পুরো নাই হয়ে গেছে। সো এই কারণে এক্সট্রিম হাই এনার্জি লাগতেছে, এক্সট্রিম হাই এনার্জি লাগতেছে। ইভেন সোডিয়ামের সেকেন্ড আইপির চেয়ে ওর থার্ড আইপি আরও বেশি। কারণটা কি? ওর 11টা প্রোটন ছিল আর এর কিন্তু 12টা প্রোটন। আপনারা মনে হয় বুঝতেছেন না আমার কথা। জি ভাইয়া, বুঝতে পারতেছি। এগুলো লাগবে না পরীক্ষার জন্য? বাবুরে কেন বুঝোস নাই? সোডিয়ামের প্রোটন কয়টা? 11টা প্রোটন না? আর ম্যাগনেসিয়ামের প্রোটন কয়টা? 12টা প্রোটন না? জি ভাই। তুমি যদি কম্পেয়ার করতে চাও তাহলে সোডিয়ামের সেকেন্ড আইপির সাথে বলো তো কার, মানে ম্যাগনেসিয়ামের কোন আইপির কম্পেয়ার করাটা ভ্যালিড? থার্ড আইপি। সো সোডিয়ামের সেকেন্ড আইপি দেখেন 4560 আর এটা কিন্তু 7730। এত বেশি হওয়ার কারণটা কি? এর 12টা প্রোটন, এর সাইজ আরও ছোট। বুঝেছো? এইসব কারণে এর থার্ড ইলেকট্রন বের করা খবর আছে। এরপরে বলো আমাকে, সোডিয়ামের থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ কোনো আইপিআর লেখে নাই কেন? ইনফিনিট। মাফ চাই, এগুলো আর করা সম্ভব না, মানে আমরা করতে পারি নাই। দ্যাট ইজ টু টাফ টু সে। হ্যাঁ, সো এই জন্য আর যাই নাই ওইদিকে। সো এখানে দেখো আর্গনের কত নাম্বার আইপি বাইর করছে? 7th আইপি আবার বাইর করছে, সর্বনাশ। সো আর্গনের যেখানে 7th আইপি বাইর করার সাহস পাইছে, সোডিয়ামের ওদিকে থার্ড আইপি বাইর করার সাহস পাচ্ছে না। গ্যাঞ্জাম। ভাইয়া, সোডিয়াম 2+ এর সাইজ আর আর্গনের সাইজ, এখানে তো আর্গনের সাইজটা আরো ছোট, তো এটার আমি একটু দেখি, একটু হিসাব করে দেখি। কি বললা? সোডিয়াম কোনটা? 2+ নাকি? জি ভাইয়া। আর সাথে কম্পেয়ার করছো কাকে? আর্গনকে। আচ্ছা, আর্গনের অ্যাটমিক নাম্বার কত? 18। আর সোডিয়াম হচ্ছে 11। সো ফার্স্ট অফ অল আর্গন কিন্তু নিচের পিরিয়ডে, বোঝা নাই? ভাইয়া একই পিরিয়ডে তো। সরি, একই পিরিয়ডে, হ্যাঁ। সো লেফট টু রাইট গেলে সাইজ ছোট হওয়ার কথা, আর্গনের সাইজ ছোট। তারপরে তো এটার আয়নাইজেশন পোটেনশিয়ালটা কম কেন সোডিয়াম 2+ থেকে? বেশি হওয়ার কথা না, যেহেতু সাইজটা অনেক ছোট। কিন্তু ওই যে প্রোটনের খেলা না, প্রোটনের খেলা, তারপরে প্রোটন তো আবার আর্গনে বেশি, ঠিক না? জি ভাইয়া। প্রোটন আর্গনে বেশি, সোডিয়াম 2+। মেইন কারণটা হচ্ছে ওই যে চার্জ নিরপেক্ষ, এইটা হচ্ছে চার্জ নিউট্রাল, চার্জ 0। আর এটা কি দেখেন তো, অলরেডি 2+। বুঝেছো বাবা? বোঝা না? যেটা পজিটিভ জিনিস তার কাছ থেকে আরও একটা ইলেকট্রন তুমি বের করে নিয়ে যাচ্ছ, ওটা তো করতে দিবে না। বুঝছিস কি? বুঝছি ভাইয়া। ওকে, সো ঠিক আছে, গেল। তারপরে চলেন সামনে আগাই। কম্পেয়ার আয়নাইজেশন পটেনশিয়ালস অফ সিজিয়াম অ্যান্ড ফ্রান্সিয়াম। এইটা তোমাদের বইতে নাই, এটা আমি রিসেন্ট শিখছি, তাই তোমাদের জন্য নিয়ে আসছি। মজার ব্যাপার, মজার ব্যাপার। বলো তো কার বেশি হবে, সিজিয়াম নাকি ফ্রান্সিয়ামের? সিজিয়ামের। আমরা যদি গ্রুপ ওয়াইজ যাই তাহলে কি, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। সো উইচ ওয়ান ইজ বিগার ইন সাইজ? সিজিয়াম ইজ স্মলার ইন সাইজ, ফ্রান্সিয়াম ইজ বিগার। যেহেতু রেডিয়াসের এই অবস্থা, সিন্স রেডিয়াস অফ সিজিয়াম ইজ স্মলার দ্যান রেডিয়াস অফ ফ্রান্সিয়াম, therefore IP of কি সিজিয়াম should be greater than IP of ফ্রান্সিয়াম। আমার লেখা কি ঠিক আছে তো নাকি?
এই জিনিসটা হচ্ছে হবার কথা ছিল, এটা সাপোজ টু বি, দ্যাট ওয়াজ সাপোজ টু বি, বাট হয় না। অ্যাকচুয়ালি ইন রিয়ালিটি ফ্রান্সিয়ামের আইপি হচ্ছে বেশি। কেন বেশি জানো? সেই কারণটা খুব মজার, লাগবে না তোমাদের বইতে নাই, জাস্ট শুনি রাখো আর কি। ফ্রান্সিয়াম রেডিও অ্যাক্টিভ, এটা জানো? জি ভাইয়া। রেডিও অ্যাক্টিভ হওয়ার কারণে ওর যে রেডিও অ্যাক্টিভ ডিকে, সেই ডিকেতে ডিপেন্ডিং আপন ওইটার আইসোটোপ, ও আলফা রেও এমিট করতে পারে, বেটা রেও এমিট করতে পারে, যে কোনোটাই করতে পারে, মানে তার এক এক আইসোটোপ এক একটা করে। আমি চেষ্টা করছি কালকে গুগলে পড়াশোনা করে আরও একটু একটা ভালো লজিক দাঁড় করানোর, পারি নাই। বাট রিয়েলিটি যেটা হয়, ফ্রান্সিয়াম হচ্ছে রেডিও অ্যাক্টিভ। ফার্স্ট অফ অল প্রথম কথা এটা, এই রেডিও অ্যাক্টিভিটির কারণে হয় কি জানো? রেডিও অ্যাক্টিভ হওয়ার কারণে তার এখান থেকে যদি বেটা এমিশন হয়, যখন বেটা এমিশন হয় তখন একটু চিন্তা করো তো কী হয়। বেটা এমিশনের ফলে আপনাদের মনে আছে কি নাম্বার যেন বাড়ে? প্রোটন নাম্বার। প্রোটন নাম্বার বেড়ে যায়, কারণ নিউট্রন এক্সপ্লোড করে, নিউট্রন এক্সপ্লোড করে একটা প্রোটন জন্ম দেয় আর একটা ইলেকট্রন জন্ম দেয়। ইলেকট্রনটা ছুটকে চলে যায়, প্রোটনটা রয়ে যায়, তার মানে কন্টিনিউয়াস প্রোটন কিন্তু বাড়তেছে। বুঝতে পারছো আমার কথা? আর ঘটনা হচ্ছে ওই মানে যদি আলফা ডিকে হয় তখন আবার আমার এই লজিকটা মিলবে না। আমি বহুত চেষ্টা করছি যে মানে আমার এই ব্যাখ্যাটা সোজা করা যায় কিনা, করার কোনো উপায় নেই। বাট বেটা ডিকের জন্য এটা খুব ইজিলি এক্সপ্লেন করা যায়। তোমরা মনে হয় বুঝতেছো আমি কী বুঝাতে চাচ্ছি। কন্টিনিউয়াস যদি বেটা এমিশন ঘটতে থাকে তাহলে কিন্তু প্রোটন নাম্বার বাড়তেছে। প্রোটন নাম্বার বাড়ার কারণে সেই তুলনায় কি বাইরের সেলে ইলেকট্রন নাম্বারের কি ঘাটতি পড়তেছে না? মোর প্রোটন লেস ইলেকট্রন, তার মানে অ্যাট্রাকশন ইনক্রিজ। অ্যাট্রাকশন যদি বাড়ে তাহলে কি আইপি এর ভ্যালু বেড়ে যাওয়ার কথা? লজিক সুন্দর মিলে যাচ্ছে। তোরা কি বুঝছিস বাবা আমার কথা? জি ভাইয়া। কিন্তু এটা যদি আলফা ডিকে দিয়ে বলতে যাও তাহলে কিন্তু আত্মঘাতী গোল হয়ে যাবে, বুঝো নাই? মানে একেবারে সুইসাইডাল গেম হয়ে যাবে। ওই ক্ষেত্রে মিলতেছে না, কারণ আলফা ডিকে হইলে কী হবে? দুইটা করে প্রোটন বেরিয়ে যাচ্ছে, দুইটা করে প্রোটন বের হয়ে যাওয়ার মানে কি অ্যাট্রাকশন তো কমে যাওয়ার কথা, তা তো আর হচ্ছে না, হিসাবে মিলতেছে না। সো আসলে এটার আসল ব্যাখ্যাটা যেটা, সেটা হচ্ছে এই নিউক্লিয়াসটা রেডিও অ্যাক্টিভ, আনস্টেবল। আনস্টেবল নিউক্লিয়াস নর্মালি যে কাজটা করে, ওর ফার্স্ট শেলের দিকে বা কাছাকাছি শেলের যে ইলেকট্রনগুলো আছে তাদের মানে স্পিড অনেক বাড়ায় ফেলে। স্পিড অনেক বাড়ায় ফেলে মানে কি বুঝছো? নিউক্লিয়াস যেহেতু ভেঙে চুরে যাচ্ছে, ও ইলেকট্রনগুলোকে খুব শক্ত করে নিজের কাছে টেনে নিয়ে আসে, বুঝছেন? যখন নিজের কাছে টেনে নিয়ে আসার চেষ্টা করে, তোমাদের একটু মনে থাকার কথা, আপার শেলের ইলেকট্রনের স্পিড বেশি নাকি লোয়ার শেলের ইলেকট্রনের স্পিড বেশি বলেন তো? লোয়ার শেলের ইলেকট্রন। লোয়ার শেলের ইলেকট্রনের স্পিড বেশি। সো ইলেকট্রনের যখন রেডিয়াসটা কমে আসে, ফার্স্ট শেল দিয়ে চিন্তা করো, ওর যখন রেডিয়াসটা কমে আসে ওর স্পিড আরও বাড়ে। এখন তোমরা যখন রিলেটিভিটি পড়বা তখন দেখবা ওর স্পিড যত বাড়বে তত আমরা বলবো যে ওর রিলেটিভিস্টিক ম্যাস বেড়ে যাচ্ছে, বোঝো নাই? মানে ইফেক্টিভলি তুমি যদি মেজার করো তাহলে দেখবা যে ওই ইলেকট্রন ইজ হেভিয়ার দ্যান ইউজুয়াল ইলেকট্রনস। তোরা কি বুঝছিস বাবা আমার কথা? না ভাই। রিলেটিভিটি পড়ছো? এটা তো পড়ো নাই, না পড়লে এটা বুঝবা না। জাস্ট একটু শুনে রাখো, যখন তুমি রিলেটিভিস্টিক স্পিডে ছোট, রিলেটিভিস্টিক স্পিড মানে যখন থেকে তোমার উপরে রিলেটিভিটি কাজ করা শুরু করে, যখন তুমি রিলেটিভিস্টিক স্পিডে ছোট তখন তোমার লেন্থ কন্ট্রাকশন হয়, দৈর্ঘ্য ছোট হয়ে যায়, খাটো হয়ে যাবা, অ্যালং টু দ্য ডিরেকশন অফ ইয়োর মোশন। তুমি তোমার ঘড়ি ধীরে চলবে এবং ইয়োর ম্যাস উইল ইনক্রিজ। এটা হচ্ছে মডার্ন ফিজিক্সের ক্লাসিক্যাল আইডিয়া, বাট এটারও অনেক কাহিনী আছে, আমি ওদিকে যাইতে পারতেছি না। নাইমের ক্লাস করলে বুঝবা যে আমাদের বইতে কত ভুলভাল লেখা। সো এইগুলো কি তোমরা কখনো শোনো নাই যে ওই যে একটা স্পেসশিপে করে যদি দুই যমজ ভাইয়ের একজনকে পাঠায় দেওয়া হয়, তাহলে ও ধরো লাইট স্পিডের কাছাকাছি ছুটে আসছে বেশ কিছুদিন, আসার পরে পৃথিবীতে এসে দেখবে ওর যে যমজ ভাইটা সে অনেক বুড়ো হয়ে গেছে, বাট ও অনেক ইয়াং আছে। এই ব্যাপারটা কি শুনছো? টুইন প্যারাডক্স বলে এটাকে। জি ভাই। সো ওই ব্যাপারটা বোঝো, কেন স্পেসশিপে ঘুরে আসা লাইট স্পিডের কাছাকাছি, যে কোনো স্পেসশিপ হলে হবে না, লাইট স্পিডের ধারে কাছে যখন ছোটো, এটাকে আমরা বলি রিলেটিভিস্টিক স্পিড। হ্যাঁ, মানে যখন থেকে তোমার উপর রিলেটিভিটির আইডিয়াগুলো কাজে লাগা শুরু করে, মানে দ্যাট বিকামস ইফেক্টিভ। সো রিলেটিভিস্টিক স্পিডে ছুটলে কেন সে ইয়াং আছে এখনও? বিকজ তার ঘড়ি ধীরে চলছে। যতক্ষণে পৃথিবীতে তোমরা ইন্টারস্টেলার মুভিটা দেখলেও তো বোঝা যায়, যতক্ষণে পৃথিবীতে ধরো 30 বছর অতিবাহিত হয়েছে, এইগুলো হয় না, নিজের দেখতে হয়। আরও ভালো হয় যদি এটার বইটা পড়া যায়।
হ্যাঁ, ওই যে ওইটা দেখছো না যে নায়ক যে থাকে তার মেয়ে পৃথিবীতে এসে দেখে চ্যাংড়া ছিল, সে কত বড় হয়ে গেছে, আর নায়ক এখনো জুয়ান আছে, মানে ওর মেয়ে কত বড় হয়ে গেছে, ও বড় হয় নাই, কারণ কি হচ্ছে রিলেটিভিস্টিক স্পিডে ছুটে আসছে আর কি। সো ব্যাপারটা এরকম। তাইলে এখন ঘটনা হচ্ছে কি, যখন নিউক্লিয়াসের কাছের ইলেকট্রনের স্পিড বাড়ে তখন ওদের বেসিক্যালি ম্যাস বাড়ে, এইটার ফলে এক্সট্রিম কন্ট্রাকশন ঘটে, বুঝো না? নিউক্লিয়াস ইলেকট্রনগুলোকে তার কাছে টানতেছে বেশি, যখন কাছে টানে বেশি এই ইফেক্টটা আসলে সব ইলেকট্রনের উপরই পড়ে। সো ওভারঅল হয় কি জানো, এটা রেডিয়াসটাই ছোট হয়ে আসে। সহজ কথা, সিজিয়ামের চেয়ে কিন্তু ফ্রান্সিয়ামের রেডিয়াসই ছোট। তোমরা কি বুঝছো আমার কথা? মানে ইলেকট্রনগুলোকে টেনে ধরে বেশি, সো যার ফলে ওর কাছ থেকে ইলেকট্রন বের করাটা অনেক বেশি এনার্জি কনজিউমিং। বোঝা না আমার কথা? তার মানে ভাইয়া সিজিয়ামের থেকে ফ্রান্সিয়ামের রিঅ্যাক্টিভিটি কম। নর্মাল কেমিক্যাল রিঅ্যাক্টিভিটির কথা যদি বলো, আই উড রিকোয়েস্ট ডোন্ট ইভেন গো দেয়ার, বিকজ রেডিও অ্যাক্টিভ এলিমেন্টগুলোর জন্য নর্মাল রিঅ্যাক্টিভিটি, কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি টপিক অফ ডিসকাশনই না, মানে ওইদিকে যাইতেই হয় না, কারণ ওরা নর্মাল কেমিক্যাল রিঅ্যাকশন করে না। কেউ বুঝো নাই আমার কথা? জি ভাইয়া। ধরো তুমি সিজিয়াম ক্লোরাইড পাবা সোডিয়াম ক্লোরাইডেরই মতো, হ্যাঁ, কিন্তু তুমি ফ্রান্সিয়াম ক্লোরাইড গুগল করে দেখো নাই। মানে ওরা নিউক্লিয়াসটা যেহেতু কন্টিনিউয়াস ডিকের উপর আছে, ভেঙে চুরে যাচ্ছে, ও আসলে ওইটা না, মানে ওই জিনিস ন্যানো সেকেন্ডও থাকে না, সে কন্টিনিউয়াস পরিবর্তিত হয়ে অন্য এলিমেন্টে কনভার্ট হতে থাকে। সো অন্য কোনো এলিমেন্ট ওদের সাথে আসলে রিয়াকশনে যায় না, নর্মাল কেমিক্যাল রিয়াকশন করে না, বুঝছেন কি? জি ভাইয়া। ওকে, ঠিক আছে, চলো এরপরে যাই। ইলেকট্রন অ্যাফিনিটির আলোচনা ঢুকতে হবে এখন আমাদের। সো ইলেকট্রন অ্যাফিনিটি কি? এক্স্যাক্টলি অপোজিট টু দ্য আইডিয়া অফ আয়োনাইজেশন পটেনশিয়াল। আগের বার কি করছিলা? প্রত্যেকের কাছ থেকে একটা করে ইলেকট্রন কোথায় সরাই নিছিলা? ইনফিনিট ডিস্টেন্সে। এবার কি করবা? ইনফিনিটি থেকে প্রত্যেককে এনে একটা করে ইলেকট্রন খাওয়াবা, যে নে বাবা। আগের বার তোদের কাছ থেকে আমি কলম নিয়ে নিয়ে চলে গেছিলাম, যে দে আমাকে একটা কলম দে, কত টাকা নিবি। আর এবার কি হবে? প্রত্যেককে আমি কলম কিনে কিনে দিব। কোত্থেকে দিব? অনেক দূর থেকে, চকবাজার থেকে কিনে নিয়ে আসবো, যে এই কলমগুলো নে, এটা ভালো। সো ইনফিনিট ডিস্টেন্স থেকে যখন ইলেকট্রন নিয়ে আসবো, তখন আপনারা আমাকে বলেন কি হবে এখানে? আমার এনার্জি ওকে দেওয়া লাগবে নাকি ও আমাকে এনার্জি দিবে? বলেন তো। এনার্জি দিবে। এনার্জি সিস্টেম আমাকে রিলিজ করে দিবে, আমাকে বের করে দিবে। আগের বার আমি এখানে ল্যাম্প জ্বালায় হিট দিছিলাম, এবার আর আমি হিট দিব না, এইবার ও আমাকে হিট বের করে দিবে, কারণ ওকে আমি ইলেকট্রন এনে দিচ্ছি। সো খেয়াল করে দেখো, বন্ড ফরমেশন হইলে বলেন কি হয়? এনার্জি রিলিজ হয় নাকি অ্যাবজর্বড হয়? কোনটা? অ্যাবসর্ব। আল্লাহ, হাততালি দিয়ে দেখাইলাম কেন? কেন রে গাধা? এই যে এই যে এই যে এই যে এটা কি? এটা কি বলতো? আমার লেফট হ্যান্ডটা কি? এটা কি? এটা ইলেকট্রন, ইনফিনিট ডিস্টেন্সে বসে থাকা ইলেকট্রন। এটা আমার অ্যাটম। কি দেখছো? এনার্জি রিল। দ্যাটস ইট। এইটা ভুল করা যাবে না, ভুলেও ভুল করা যাবে না। এই ফাইজলামি করার বয়সেই নাই। এটা 9 10-এর বাচ্চা হইতে ভুল করতে একটা কথা, এই জিনিস ভুল করাই যাবে না। বন্ড ফরমেশন হয়েছে, এনার্জি রিলিজ হবে। আর এখানে আসল রিজনটা হচ্ছে, তোমরা একটু ভেবে দেখো, একটা অ্যাটমের শেল কতগুলো? আমাকে একটু মনে করে বলেন তো, কতগুলো শেল থাকে আসলে? ইনফিনিট শেল থাকে না? বোঝা না? জি এখন ভাইয়া। ইনফিনিট শেল যদি থাকে, বলো কোন একটা ইলেকট্রন ইনফিনিট ডিস্টেন্স থেকে আমি টেনে নিয়ে আসতেছি ফার্স্ট শেলে বা সেকেন্ড শেলে বা থার্ড শেলে, হোয়ারএভার। তোমরা কি ইনফিনিট ডিস্টেন্স যেটাকে বলতেছো, সেটাকে কি বলতে পারো ওর একটা ইমাজিনারি ইনফিনিট নাম্বার অফ শেল ওইখানে ছিল? ওইখান থেকে কন্টিনিউয়াস কি হচ্ছে? লোয়ারিং হচ্ছে না? শেল লোয়ারিং হলে এনার্জি কি হয়? রিলিজ হয় নাকি অ্যাবজর্ব হয়? সিম্পল বোর্ডস ল, মানে বোর্ডস কনসেপ্ট, রিলিজ হয়। দ্যাটস ওয়াই এনার্জি রিলিজ হচ্ছে। এইটা হচ্ছে আসল ব্যাখ্যা আর কি। ওকে, সো এবার আমাকে বলেন তাহলে, ইলেকট্রন অ্যাফিনিটির ডেফিনেশন বুঝছো? জাস্ট লাইক আয়নাইজেশন পটেনশিয়াল। আমাকে একটু তাড়াতাড়ি বলো, আমি যদি বাইর করতে চাই নাইট্রোজেনের ইলেকট্রন অ্যাফিনিটি, তাহলে এটার ইকুয়েশন কেমন হবে? মানে ম্যাথমেটিক্যাল ডেফিনেশন কেমন হবে বলো? প্রথমে কি লেখা উচিত? 1 ডট নাইট্রোজেন। নাইট্রোজেন কি N2 দিয়ে লিখবো নাকি N দিয়ে লিখবো বলেন? নাইট্রোজেন গ্যাস হল N2। এই আবল তাবলগুলা কোথায় পাস বাবা? গ্যাসাস স্টেট, এটা যে কারোর করা যায়, সোডিয়ামেরও করা যায়, হিট দিলেই হয়ে যায়। গ্যাস হইলে যে N2 হওয়া লাগবে, এটা পিওর স্টুপিড আইডিয়া, ঠিক আছে? এখানে তুমি একটু ডেফিনেশনটা খেয়াল করো। আমরা যখন আয়নাইজেশন পটেনশিয়াল বাইর করছিলাম, তখন 1 মোল কি নিয়েছিলাম? মলিকিউল নাকি অ্যাটম? বলেন। অ্যাটম। তাহলে এইখানেও অ্যাটম, একই তো, ডেফিনেশনটা একই।
জাস্ট আগের বার ইলেকট্রন বের করে নিয়ে গেছিলাম, আর এবার কি করবো, ইনফিনিট থেকে ওকে ইলেকট্রন এনে দিব যে বাবা তুই খা। তাহলে এখানে কি হবে, এন এর ব্র্যাকেটে লিখবো হচ্ছে গ্যাস। ডেফিনেশনটা খেয়াল করো না, ইলেকট্রন অ্যাফিনিটি ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজড when each atom gains an electron from infinity while one mole atom of any element is taken. একই ডেফিনেশন। তাহলে এটাকে আমরা কি করব, প্লাস ইলেকট্রন গেলাবো। ইলেকট্রন যখন সে গিলবে, খাবে, নাস্তা করবে, তখন বলো এখান থেকে কি তৈরি হবে, n minus n মাইনাস হইল। এখন বলো এই রিয়াকশনটার কারণে এনার্জি কি রিলিজড হবে নাকি অ্যাবজর্বড হবে? release তাহলে এই ভুলে যায়, এত আস্তে আস্তে বলে, মনে হয় যে স্লো মোশনে সিনেমা চালাই দিছে, রিলিজড। আচ্ছা, ওই আলিমার মতো করে কথা বলতো। আমাদের বেলি রোডে অফলাইন ক্যাম্পাসে একটা স্টুডেন্ট ছিল 23 ব্যাচের, ওর নাম হচ্ছে রশ্মি। ও এরকম, আচ্ছা ভাইয়া একটা প্রশ্ন করি। পুরো ক্লাস থমকে যাইতো ওর একটা কথা বলার জন্য, যে বলতেছে বলুক, আস্তে আস্তে বলুক। আচ্ছা বলো এটা ডেল এইচ কি হবে, প্লাস নাকি মাইনাস বলেন? minus কেন মাইনাস? release এনার্জি রিলিজ হয়েছে, সো এক্সোথার্মিক রিয়াকশন। আচ্ছা, সো এরপরে আমাকে একটু বলো এই মাইনাস পি কিলোজুলটাকে আমরা কি বলে ডাকবো বলেন তো, কি বলে ডাকবো? affinity of nitrogen. এইটাকে ইলেকট্রন অ্যাফিনিটি না বলে ভালো হয় যদি আমরা প্রথম থেকে একটু স্মার্টলি কথা বলি, এটা হচ্ছে ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি অফ নাইট্রোজেন। তোমরা কি বুঝছো ব্যাপারটা? যেভাবে ঠিক ফার্স্ট আয়োনাইজেশন পটেনশিয়াল ছিল, একইভাবে না ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রে আমি তোমাদেরকে সেম ধোকাটা দিতে চাইছিলাম, যে যেটাকে তুমি ইলেকট্রন অ্যাফিনিটি বলতেছো ওইটা আসলে ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি। সো এটা গেল। এবার বলো আমাকে একইভাবে আমি যদি অক্সিজেনের ইলেকট্রন অ্যাফিনিটির ইকুয়েশন লিখতে চাই, বলেন কি হবে? 1 ডট ও থাকবে নাকি O2 থাকবে, কোনটা? আরে পাগল, এই মাত্র বললাম ডেফিনেশনটাই 1 মোল অ্যাটমের জন্য, কখনো নট ফর মলিকিউল। ওকে, সো অ্যাটম নিতে হবে রে বাবা। এইটা গ্যাসাস স্টেটে যাওয়ার মানেই যে 2 থাকবে, এটা পিওর রং আইডিয়া। প্লিজ একটু মাথা ঠান্ডা কর। আচ্ছা, তাহলে একেও আমরা 1 মোল ইলেকট্রন খাওয়াবো, খাওয়ানোর পরে কি হবে আমাদের, এটাও কনভার্ট হয়ে যাবে ও মাইনাসে। তাহলে এই বিক্রিয়ার যে ডেল এইচ হবে, ধরো এটার নাম আমরা দিলাম হচ্ছে মাইনাস কিউ কিলোজুল। এই মাইনাস কিউটাকে আমরা কি বলিব, ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি অফ অক্সিজেন। এই তো সহজ জিনিস। তাহলে হয়ে গেল। এরপরে চলো এটার উত্তর দাও, বলো কি হবে? As the size of the atom increases, electron affinity কি হবে? decrease হ্যাঁ হ্যাঁ, decreases. এটা ডিক্রিজেস হবে, ডিক্রিজেস কমে যাবে। কেন? সাইজ বড় হইলে ওর হচ্ছে ইনফিনিট থেকে আসা ইলেকট্রন কোথায় বসাচ্ছে, লাস্ট শেলে বসাচ্ছে না। সো লাস্ট শেলের সাথে তো ডিস্টেন্স বেশি নিউক্লিয়াসের, সো এখানে অ্যাট্রাকশন খুব বেশি একটা পাচ্ছে না। তখন বসবে কিভাবে জানো, এই যে দেখো অল্প এনার্জি রিলিজ হবে। কিন্তু যদি ছোট অ্যাটম হইতো তখন ইলেকট্রন এসে বসতে কিভাবে, অনেক বেশি এনার্জি রিলিজ হইতো। সহজ জিনিস। আচ্ছা এবার বলেন রিঅ্যাক্টিভিটি অ্যাজ এ নন মেটাল কি হবে, বাড়বে নাকি কমবে? এইটাও হবে হচ্ছে ডিক্রিজেস। এই গরু, একটা অ্যাটমের সাইজ বড় এবং সেই অ্যাটমটা যদি নন মেটাল হয়, নন মেটাল কি বড় সড়ো হইলে ভালো নাকি ছোটোখাটো হইলে ভালো? বড়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইটা যদি ভেসায় ফেলোস বাবা, নন মেটাল কি বেডা মানুষ না বেডি মানুষ বল বাবা আমাকে। বেটি। তা বেডি মানুষ কই ফাইছস তুই? 6 ফুট 10 ইঞ্চি লম্বা হয় না তো। আরে ভাই ন্যাচারালি তো এটা ছোটোখাটো, এ কিছু দিয়ে কিছু মনে রাখতে পারে না। তুই কেমিস্ট্রি দিয়ে মনে রাখ, এটা দিয়ে মনে রাখতে না পারলে। যত লেফট টু রাইট যাই তত আমাদের সাইজ কি হইতে থাকে বলেন, ছোট হইতে থাকে না? ছোট হওয়ার মানেই তো নন মেটালিক বিহেভিয়ার। যত ছোট তত বেশি নন মেটালিক বিহেভিয়ার। একটা অ্যাটমের সাইজ যদি ইনক্রিজ করে আর সে যদি নন মেটাল হয়, তার তো রিঅ্যাক্টিভিটি বাড়বে না, তো নন মেটাল হিসাবে ক্যারেক্টার হারায় যাবে, মেটালিক ক্যারেক্টার চলে আসবে। বুঝিস নাই বাবা?
এরা ভাইয়া কেউই কিছু বোঝে না, বলো বাবা। রাইটে গেলে ওগুলো তো নন মেড। হ্যাঁ, তা রাইটে গেলে সাইজ ছোট হয় না? আমার কথার শুধু উত্তর দিয়ে যা, যত রাইটে যাই সাইজ কি তত ছোট হয় তো? জি ভাই। তাহলে রাইটে গেলে নন মেটালিক বিহেভিয়ার কি বাড়ে নাকি কমে বলেন? বাবুরে, এ তো জন্ম থেকে সোডিয়াম, এ তো জন্ম থেকে ক্লোরিন, তাহলে রাইটে গেলে কোন বিহেভিয়ার বাড়লো? ভাইয়া সোডিয়াম তো মেড। সেইটাই তো, এ যদি মেটাল হয় তাহলে তো ওই পাশে যাইতে যাইতে মেটালিক পুরো হারায় গেছে, এটা কমপ্লিটলি নন মেটালিক বিহেভিয়ারে কনভার্ট হইল না। তাহলে বাড়বে। তোর কিছু অ্যানালাইজ করা লাগবে না, লেট মি ডু দ্য জব। আমি তোরে যা বলতেছি তুই খালি কোয়েশ্চেনগুলোর আনসার তো অটোমেটিক আনসার বেরোয় আসবে, তুই তো আগান্তে বাগান্তে ঘুরতেছিস বেটা। আমি তোরে কি কইতেছি তুই তো একটাও আনসার দিতেছিস না। লেফট সাইডে কি ছিল বলেন তো, মেটাল নাকি নন মেটাল? মেটাল। এইটা মাথায় ঠান্ডা করেন যে হ্যাঁ, লেফট সাইড জায়গাটা মানেই মেটালদের জায়গা, রাইট সাইড জায়গাটা কাদের বাবা? নন মেড। তাইলে বোঝা যাচ্ছে না লেফট থেকে যত রাইটে যাচ্ছি তত কোন বিহেভিয়ার বাড়তেছে? নন মেড। তাইলে দেখেন না, সাইজে যত ছোট হয় তত তো নন মেটালিক বিহেভিয়ার বাড়ার কথা, অ্যাজ এ নন মেটাল তার রিঅ্যাক্টিভিটি বাড়ার কথা, বুঝো নাই? জি ভাই। আচ্ছা আব্বু, আমাকে একটা কথা বল, একটা মেয়ের কথা তুই বুঝছি আমি কেমিস্ট্রি দিয়ে বুঝবি না, একটা মেয়ের কথা বলতো, 6 ফুট 10 ইঞ্চি লম্বা, তার মধ্যে বেডি বেডি স্বভাব বেশি দেখবি নাকি বেড়াগো মতো দাবড়ায় বেড়াইতেছে, দৌড়ায় বেড়াইতেছে, সবাই কিলাই বেড়াইতেছে, এগুলা দেখবি? মানে এটা একটু কমন সেন্সে চিন্তা কর যে একটা নন মেটাল এই দামড়া সাইজের হইলে এটা ভাই ভালো দেখা যায় না, সহজ কথা। আমার কথা বোঝার নাই? বুঝেছি। তাহলে এইটা কেন বুঝতেছস না? প্রথম ইনাউন্সিয়েশনটা কি ছিল? অ্যাটমিক সাইজ কি হচ্ছে দেখেন না, ইনক্রিজ করছে, ঠিক কি না? প্রথম কথাটা কি, অ্যাটমিক সাইজ ইনক্রিজ করছে। অ্যাটমিক সাইজ যদি ইনক্রিজ করে তাহলে অ্যাজ এ নন মেটাল সে কি রিঅ্যাক্টিভ হবে আসলে? না। ওর রিঅ্যাক্টিভিটি ডিক্রিজ করবে তো, ও নন মেটাল হিসাবে ভালো না, ও বেটা বেটা কাম করতেছে, মেটাল হিসাবে ভালো। বোঝা না? বুঝেছি ভাই। কিন্তু এটা বুঝার দৈনিকের কাজ না আব্বু, এই জিনিস তুমি 9, 10 অসংখ্যবার বুঝছো, ইন্টারমিডিয়েট আমি তোমার অসংখ্যবার বুঝাইছি, কিন্তু এটা দৈনিক ভুলে যাওয়ার ব্যাপারটা খুবই খারাপ। এটা মনের মধ্যে কোনো একভাবে বসায় ফেলতে হয়। কতদিন তোমাদের ক্লাসে আমি গল্প বলছিলাম প্রমোদ চৌধুরীর কথা, মনে আছে? সুশিক্ষিত লোক মাত্রই কি বলেন তো? স্বশিক্ষিত। স্বশিক্ষিত মানে কি, ও নিজেকে নিজে একবার পড়াইছে কোনো একদিন কোনো একভাবে। আমি যেমন ছেলে মেয়ে দিয়ে মনে রাখি, এটা পার্সোনালি আমার স্টাইল, এটা নিয়ে অনেকে হাসাহাসি করে, আই অ্যাকচুয়ালি ডোন্ট কেয়ার বিকজ দ্যাট ওয়ার্কস। আমি তো পরীক্ষার খাতায় লিখে আসতে যাই না, স্যার আপনি কি জানেন এটা বেটাগো মতো কাম করে, এটা বেডিগো মতো কাম করে, তাইলে এই কাহিনী তো বলি না। বাট আমি ফর স্টেডি আনসার, ফর কুইক আনসার, আমি এটা এইভাবে মনে রাখি, এটা আমার স্টাইল। তুমি আমার জাজ করার কি, আমি কি দিয়ে মনে রাখবো এটা আমার পার্সোনাল বিষয়। সো ব্যাপারটা একইভাবে তুমি কোনো একটা কিছু দিয়ে বুঝে রাখবা মাথায়, ওইটা দৈনিক তোমার বুঝাইতে যাওয়া, দৈনিক চিন্তা করতে যাওয়া, এটা বোকাদের কাজ। আমাকে একটা কথা বলো তো, আমরা পাগল কাদেরকে বলি জানো? যারা মনে রাখতে পারে না। একটু ভাইবা দেখো, আমি শর্টে বলে দিলাম। মানে ধরো যে লোকটা রাস্তায় শুয়ে আছে পাগল, ও আসলে কিছু মনে রাখতে পারে না, স্মৃতিশক্তির সমস্যা। এবং এই কারণে দেখবা, তোমরা কেউ আইকিউ টেস্ট দিছো কোনো ইন্টারন্যাশনাল বা কোনো জায়গায় আইকিউ টেস্ট দিছো, অনলাইনেও দেওয়া যায় তো, দেখছো? দেখো নাই? দেখছি ভাইয়া, কিন্তু দিতে ভয় লাগে। কোনো সমস্যা নেই, দেওয়া লাগবে না। আইকিউ টেস্ট বেসিক্যালি শক্তির টেস্ট। এটা একটা হাস্যকর ব্যাপার। তোর মনে হতে পারে আমি কত মেধাবী, এটা তো আমার অ্যানালাইসিস ক্যাপাবিলিটি দিয়ে চিন্তা করবেন, আমার মুখস্থ ক্ষমতা কেন দেখতেছেন? কিচ্ছু করার নাই। যে মানুষটা কিছু মনে রাখতে পারে না, আসলে আমরা বলি তার মেধা কম, সহজ হিসাব, এটা সত্যি তাই। তোরা একটু ভেবে দেখ, ধর তোদের বাসায় অনেক কাজের বুয়া আছে হয়তো, বা দেখবি বা আসে যায় এরকম কতজন আছে না, দেখবি তারে না আম্মু কোনো এক সময় কোনো একদিন দেখাইছে, দেখো প্লেটগুলো এইখান থেকে ধুয়ে ওইখানে নিয়ে রাখবা, যদি এই টাইপের প্লেট হয় তাহলে ওইখানে রাখবা, যদি আজকে মেহমান আসার কথা থাকে তাহলে না এইখানে রাখবা, ওইখানে রাখো না। দেখবি সে না উল্টায় পাল্টায় ফেলায়, কেন জানিস? মনে রাখতে পারতেছে না। সো ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ তার মানে তোমরাও একই গাধা, আইকিউ কম, মনে রাখতে পারে না। নিজের মনের মধ্যে গুছায় ফেলতে হয়। আমি আমার বাইগনিটা দিয়ে একটা প্র্যাকটিস করাই, বুঝছিস? পিচ্ছি কতগুলো আছে, যখনই ওরা আমার ওয়ার্ক স্টেশনে যায়, আমার যন্ত্রপাতি অনেক মাশাল্লাহ, মানে
এক স্ক্রুড্রাইভার আমার কাছে এইসব তুই যত রকমের দেখবি তুই পাগল হয়ে যাবি। স্ক্রুড্রাইভারের এত ভ্যারিয়েশন ছিল জীবনে জানতাম না। এখন দ্যাট হ্যাপেন নট ফর দ্য রিজন যে আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি তাই। ইঞ্জিনিয়ারিং কারো পড়া কারো বাসায় এইসব নাই, এটা আমার ব্যক্তিগত আগ্রহ, ছোটোবেলা থেকে যন্ত্রপাতির প্রতি আগ্রহ আম্মু সৃষ্টি করছে। সো ওদেরকে না আমি কাজে বসায় দিই। কী কাজে জানিস? চকলেট খাইতে দিব যদি আমার যন্ত্রপাতি গুছায় দিতে পারো। তা গুছায় দেওয়ার মানে কিন্তু সব এক জায়গায় স্ট্যাক করে দেওয়া না। আমি ওদেরকে একদিন ধরে ক্যাটাগরি বুঝাই দিছি যে এইটা দিয়ে দেখো তো এর মধ্যে ইলেকট্রনিক্সের কিছু নাই, পিওর মেকানিক্যাল জিনিস, তাহলে ওইটা ইলেকট্রনিক্সের মধ্যে রাখা যাবে না, তাহলে এইটার চাপে ওইটা ভেঙে যাবে। এরকম কিছু ক্যাটাগরি বুঝাই দিছি। বোঝানোর পরে ও যদি আলাদা করতে না পারে, স্ক্রুকে নিয়ে রাখছে হাতুড়ির সাথে, তুই তো স্টুপিড, বুঝতেছস না, তাহলে বুঝতে হবে ওর মাথা ঠিক নাই। সো নিজের কাছে নিজে বোঝার এই জ্ঞানগুলো তৈরি করো যে আমি কোনো একটা গল্প দিয়ে সাজায় রাখবো আমার মনে। এটা দৈনিক ভাবতে বসার বিষয় না। আচ্ছা ছোটোবেলায় কোনো এক সময় শিখছিলি না সুইচ অন হয় কীভাবে, অফ হয় কীভাবে, এটা বুঝোস? মানে শিখছিলি না কোনো একদিন? এখন তোকে আম্মু যখন বলবে যে এই ফ্যানটা অফ কর, তুই ওইখানে যে ধর কোনো একটা সুইচ উপরের দিকে আছে, ওইটাকে কি তুই আবার উল্টা দিকে দিয়ে দেখিস যে এটা কি এই দিকে দিলে অফ হয় কিনা? তুই তো দেখতে পাচ্ছিস ওটা অলরেডি অফ। ওয়াই ইউ আর ইভেন ট্রাইং ইট? আমার কথা কি বুঝছো? সো যারা বোকা তারা যায় না ওইটারও ট্রাই করে, মানে প্রতিবার যে ভাবে। আর যে মেধাবী সে একবার দেখেই বোঝে এটা অফ আছে, সো ওইটার অফ করে দেখার কিছু নাই। নিজের মধ্যে ওটা গুছাও, নিজের মধ্যে বসাও। হ্যাঁ, তুমি কেন মনে থাকবে না যে যে লাইটটা উপরের দিকে থাকার মানে অফ, নিচের দিকে থাকার মানে অন? এটা অবশ্যই মেধার বিষয়। 15টা লাইট কোন সুইচে হচ্ছে নির্দিষ্ট লাইট জ্বলে, এটা হচ্ছে প্রতিদিন চালনা করে মনে রাখতে পারে। আচ্ছা, এইটা তো অবশ্যই কম মেধাবী। এটা মেধাবী কমের চেয়ে বড় ব্যাপার কি অমনোযোগী। মনোযোগ কম। আসো যাই হোক, সো এবার আমরা যাই সিমিলারিটিজ অ্যান্ড ডিসিমিলারিটিজ বিটুইন আইপি অ্যান্ড ইএ। এটা তোমরা দেখলেই বুঝবা। সবুজ দাগ যাওয়া, সবুজ রং করা যেখানে, সেগুলো সব একই রকম। যেমন ধরো 1 মোল অ্যাটম নিতে হবে, এইখানেও দেখো 1 মোল অ্যাটমের কাহিনী। ওইখানে কি রিমুভ অ্যান ইলেকট্রন, এখানে কি গেইনস অ্যান ইলেকট্রন। ওইটাও গ্যাসের স্টেটে নেওয়া লাগে, এটাও গ্যাসের স্টেটে নেওয়া লাগে। এই কমন আনকমন জায়গা দেখাই দিছি, একই জিনিস। আচ্ছা, ইলেকট্রন অ্যাফিনিটি অফ হ্যালোজেন্স বলেন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের মধ্যে সবচেয়ে বেশি ইলেকট্রন অ্যাফিনিটি কার বলেন? ক্লোরিনের। সবচেয়ে বেশি হওয়ার কথা কার? ফ্লোরিনের। ফ্লোরিন না বাবা, উচ্চারণটা ফ্লুরিন প্লিজ। তোমরা ইংলিশ ভার্সনে তোমরা ভুল উচ্চারণ করলে তো বিপদ আছে। আচ্ছা, তাহলে আমাদের সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল কার? ইলেকট্রন অ্যাফিনিটি অফ ফ্লুরিন। ইলেকট্রন অ্যাফিনিটি একটু কপি করে নিয়ে যাই। ওকে, সো এবার বলো ফ্লুরিন, এটা ক্লোরিন, এটা ব্রোমিন, এটা আয়োডিন। সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল কার? ফ্লোরিনের। ফ্লোরিনেরটা বাট হইছে ক্লোরিনেরটা। হ্যাঁ, তাহলে এটাকে লিখে আমরা কি করি, বাক্স দিয়ে লিখে দেই যে এটা হচ্ছে হবার কথা ছিল, was supposed to be, বাট হয় না। কেন হয় না বলেন? লাস্ট শেলের ক্লোরিনের রেডিয়াস কম, ক্লোরিনের রেডিয়াস বেশি। লাস্ট শেলের জন্য হচ্ছে ফ্লোরিনেরটা জায়গা কম, ক্লোরিনেরটা জায়গা বেশি। ফ্লোরিনেরটা রিপালশন কাজ করে ইনকামিং ইলেকট্রনের প্রতি। তুই যেগুলো বলতেছিস ওই একই কথা তো আমি এদের দুজনের ক্ষেত্রে বলতে পারি, যে ব্রোমিনের চেয়ে আয়োডিনের জায়গা বেশি, ফ্লোরিনেরটা একটু বেশি ছোট। এই কথাটাই বলো নাই, বেশি ছোট। ওইটা যে এক্সেপশনালি স্মল, ইউ মাস্ট মেনশন দ্যাট। যে ফ্লুরিন মানে দে ডু ফলো আ ট্রেন্ড, যে উপর থেকে নিচে যাচ্ছি, সাইজ বড় হচ্ছে, দ্যাটস অল রাইট, বাট এটা না এক্সেপশনালি ছোট। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে যেটা তোমাদেরকে একটু চার্জ ডেন্সিটি হিসাব করতে শেখা লাগবে। চার্জ ডেন্সিটি, এইটা নিয়ে যখন কথা বলবো তখনই বোঝা যাবে যে এই বাচ্চাটা ইন্টারমিডিয়েটে উঠছে, তা নাহলে মনে হবে 9-10-এ পড়ে। চার্জ ডেন্সিটি এটাকে কীভাবে বের করে? এটা বেসিক্যালি হচ্ছে অ্যামাউন্ট অফ চার্জ ডিভাইডেড বাই কী বলো তো? রেডিয়াস। এখন একটু ভাবো তো, ইতাগো সবার লাস্টের শেলে নাম্বার অফ ইলেকট্রন কত? 7টা না? তাহলে চার্জ ডেন্সিটি কত হবে বলেন তো? ফ্লুরিনের জন্য 7টা ইলেকট্রনের চার্জ ডিভাইডেড বাই রেডিয়াস ধরো 2। কেন ধরলাম 2? ও তো শেল 2টা, এই জন্য ধরে নিছি 2।
এবার দেখো তো ক্লোরিনের চার্জ ডেন্সিটি কত? 7 ডিভাইডেড বাই কত বলো তো? 3 না? থার্ড রেডিয়াস, থার্ড শেল, বুঝছো কি আমার কথা? তাহলে চার্জ ডেন্সিটিটা এক্সেপশনালি হাই কোথায় বলো তো? ফ্লোরিনে। এত ছোট একটা অ্যাটম তার লাস্টের শেলে ম্যাক্সিমাম ক্যাপাসিটির অলমোস্ট কাছাকাছি চলে গেছে। 8টা ইলেকট্রন ম্যাক্স ক্যাপাসিটি, 7টা ঢুকে গেছে ওইখানে, অলরেডি আছে। তাহলে ফার্দার যে ইলেকট্রনটা ইনকামিং incoming electron is good actually. তোমরা কি বুঝিছো আমার কথা? ভাইয়া চার্জটাকে আউটার মোস্ট শেলে নিব। তা কোথায় নিবি? আইপি বের করার সময় কি করছিলা? এই সেলে ইলেকট্রন ঢুকবে সেটাটা আইপি বের করার সময় কি করছিলা? লাস্ট শেল থেকে ইলেকট্রন ইনফিনিট ডিস্টেন্সে নিছিলা। ইএ বের করার সময় কি করবেন? ইনফিনিট ডিস্টেন্স থেকে ইলেকট্রন কোথায় নিয়ে আসবেন? লাস্ট শেল। হ্যাঁ, তো আমরা লাস্ট শেলের চার্জ ডেন্সিটি হিসাব করতেছি। খুবই মজা। আরও ইলেকট্রন আসতেছে আমার কাছে, ইনফিনিট ডিস্টেন্স থেকে ইলেকট্রন আসে। ওকে, সো তোমরা বুঝছো আশা করি। তাহলে এটা আমি আর বললাম না, তবে 9-10-এও এই কোশ্চেনটা শিখছিল না বাবারা? শিখছিলা, কিন্তু তখন এই চার্জ ডেন্সিটির হিসাবটা দেখাও নাই। এখন এই চার্জ ডেন্সিটির হিসাবটা দেখাইতে হবে, সাবধান। তাহলে এখন আমাকে একটু বলেন যে এটা কি হওয়া উচিত। এখন কি হবে, আমি যদি আবারও লিখি, এটা ফ্লোরিন, এটা ক্লোরিন, এটা ব্রোমিন, এটা আয়োডিন, বলো কোনটা সবচেয়ে বেশি হবে এখানে? ক্লোরিনেরটা। ক্লোরিনেরটা। তার মানে আমাদের সিকোয়েন্সটা উল্টায় যাবে। এইটা যেটা বেশি হওয়ার কথা এইটা চলে যাবে এই দিকে, আর বাকি সব এখনো একই রকম। তোমরা কি বুঝেছো সান্দুরা? কিন্তু এইভাবে পরীক্ষার খাতায় লেখা যাবে না, এটা একটা মজার ব্যাপার। এটা লেখা যাবে না, লিখলেও বাংলাদেশে কিছু টের পায় না স্যাররা, বাট এটা লেখাটা ঠিক না। কেন জানো? এটাকে আমরা বলি হচ্ছে অ্যাম্বিগুয়াস ওয়ার্ডটা বুঝো? তোমরা কেমন ইংরেজি ভার্সন আমি বুঝি না, তোমরা খালি বানানটা আমাকে সহযোগিতা করো। অ্যাম্বিগুয়াস মানে যা স্পষ্ট না। ইয়েস, তুমি গুগল দেখে বলছো, এখন আমি বুঝছি। না ভাইয়া, আসলে গুগল দেখি নাই। ওকে, এটার ভালো একটা বাংলা আছে, আমি তোমাদেরকে একটু বাংলা শিখাই। এটার বাংলাটা হচ্ছে দ্ব্যর্থবোধক। আমি জানি এটা উচ্চারণ করতে গেলে তোমাদের কয়েকটা দাঁত পড়ে যাবে, কিছু করার নাই, এটা আমার মায়ের ভাষা। দ্ব্যর্থবোধক মানে জানো কি? দুই অর্থ যার। ধরো আমাকে এখন একটু অসীম দূরত্ব থেকে কিছু ইলেকট্রন এনে দেওয়া হয়েছে, বুঝছো? এখন আমাকে দেওয়ার সময় কর্নেল ভাই যদি জিজ্ঞেস করতো যে আপনি কি খাবেন, আমি হ্যাঁ বা না কিছু একটা বলতে পারি। এটা না বলে আমি যদি বলতাম দেখি, মানে কি? মানে খাইতেও পারি, নাও খাইতে পারি। এই যে দুই অর্থবোধক কথা, এটাকে আমরা বলি অ্যাম্বিগুইটি। সো ঘটনা হচ্ছে এখানে একটা অ্যাম্বিগুইটি তৈরি হয়েছে। এটা কি তোমরা টের পাচ্ছ? বলো তো কি, বলো। ওরে গরু, এইখানে তো ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি সবচেয়ে বেশি বুঝে গেছি, কিন্তু সেকেন্ড কে, এটা কি বোঝা যাচ্ছে? না ভাইয়া, বোঝা যাচ্ছে না। দ্যাটস হোয়াট ইউ কল অ্যাম্বিগুয়াস, যে এইটার আসলে প্রপার সিকোয়েন্সিংটা লেখা হয় নাই। তাহলে আপনাদেরকে সঠিকভাবে লিখতে গেলে ঠিক মতো লেখা লাগবে। এটা কি কথা, সঠিকভাবে লিখতে গেলে ঠিক মতো লেখা লাগবে। আচ্ছা, আমি একটু লিখে দেখাই। ঘটনাটা হচ্ছে সবচেয়ে বেশি আয়োনাইজেশন পটেনশিয়াল দেখা যাবে, ইলেকট্রন অ্যাফিনিটি দেখা যাবে কার মধ্যে? ক্লোরিন। ইয়েস, ক্লোরিনের মধ্যে। সেটা তো ঠিকই আছে, দাঁড়াও, ক্লোরিনের মধ্যে।
এটা সবার আগে চলে যাবে এবং তারপরে কি হয় জানো নাকি? তারপরে হচ্ছে ফ্লোরিন হয়। এই যে ফ্লোরিন, তারপরে হচ্ছে ব্রোমিন, আয়োডিন। এইটা যদি লেখো তাহলে তোমাকে পূর্ণ মার্ক দেওয়া উচিত এবং তুমিও জীবনে বুঝবা মানে অ্যাম্বিগুইটি ছাড়া কথাবার্তা বলে কেমনে। সো এটা হচ্ছে কারেক্ট, এইভাবে লেখা উচিত। ওকে, এটা তো সহজ প্রশ্ন, 9-10ও দেখছো। এই যে গ্রাফটা হচ্ছে দেখতে এরকম, গ্রাফটা একটু দেখে রাখো, পরীক্ষা মাঝে মধ্যে আসে, দিয়ে বলে এটাকে ব্যাখ্যা করো। অ্যাটমিক নাম্বারের দিকে এদিকে ইলেকট্রন অ্যাফিনিটি। সো ফ্লোরিনেরটা যেখানে, ক্লোরিনেরটা অনেক বেশি, তার চেয়ে ব্রোমিনেরটা কম। এবং আপনি যদি একটু দাগ টানেন তাহলে ভালো করে বুঝবেন যে কে উপরে আর কে নিচে। এই যে ফ্লোরিনেরটা হচ্ছে মোটামুটি এই বরাবর। তোমরা কি দাগটা দেখতে পাচ্ছ নাকি আরও একটু মোটা করা লাগবে? দেখতে পাচ্ছি। ওকে, পাইলে তো আর করলাম না। এই বরাবর, এই বেটা সোজা হয়েছে। আর ব্রোমিনেরটা হচ্ছে এইখান থেকে যদি আমি টান দেই, ব্রোমিনেরটা হচ্ছে হালকা একটু ডিফারেন্স দেখতে পাচ্ছ, হালকা একটু, বেশি না কিন্তু, খুবই সামান্য, কাছাকাছি, একেবারে কাছাকাছি। ব্রোমিন আরেকটু নিচে নামবে না ভাইয়া? মনে তো আরে হচ্ছে ব্রোমিন উপরে। ওই ব্রোমিন উপরে না, মানে ব্রোমিন আসলে নিচে আর কি। ডেটা টেবিল দেখলে টের পাবা আর কি, মানে গ্রাফে আঁকতে ঝামেলা করতে পারে বা আমার আঁকা আঁকিতে ঝামেলা হইতে পারে, বাট অ্যাকচুয়ালি ব্রোমিন নিচে। মানে ইলেকট্রন অ্যাফিনিটি সবচেয়ে বেশি তাহলে ক্লোরিনের, আবারও লিখে দিচ্ছি আমি, সবচেয়ে বেশি হবে হচ্ছে ক্লোরিনের, ক্লোরিন, তারপরে কে ফ্লোরিন, তারপরে ব্রোমিন, লাস্টে হচ্ছে আয়োডিন। এই সিকোয়েন্সটা মাথায় রাখিতে হইবে। আচ্ছা, তারপরে চলো কি কোয়েশ্চেন দিয়েছে তোমাকে। তোমাকে বলেছে ইলেকট্রন অ্যাফিনিটি অফ ইনার্ট গ্যাসেস, বলেন কত হবে? 0 হবে। এরা হচ্ছে পিরিয়ডিক টেবলের একেবারে কি রাইট সাইডের এলিমেন্ট না? সো একটু ভাবো, পিরিয়ডিক টেবলের একদম রাইট সাইডের এলিমেন্ট, তার মানে তাদের ইলেকট্রনের প্রতি চাহিদা, অ্যাট্রাকশন কি থাকার কথা, অনেক বেশি নাকি কম? থাকার কথা অনেক বেশি, বাট আসলে 0। কেন 0? 0 কারণ ওদের অক্টেটিভ ফিল্ড, আর সবাই তো অক্টেটিভ ফিল করতে চায়। রাইট। সো ও আসলে ওই ইলেকট্রন নেওয়ার প্রতি কোনো আগ্রহী প্রকাশ করে না। সো ওকে আসলে ইলেকট্রন দিলেও কিছু বেরোবে না। দ্যাটস ওয়াই এদের ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি, হোয়াট উই শুড সে ইজ, কি বলেন তো? 0। ইতা ইলেকট্রন নিবে না, খাবে না, ধরবে না, কিছু করবে না, চুপচাপ বসে থাকবে। 0 মনে রাখো আর কি। এরপরে চলো, এই মনে আছে যে কি বলে ইনার্ট গ্যাসগুলার আইপি ভ্যালু কত বলেন? ইনফিনিটি। ইনফিনিটি। আর ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে 0। এটা কি ইলেকট্রন অ্যাফিনিটি অফ নাইট্রোজেন? ওয়াও, মজা। বলো নাইট্রোজেনের ইলেকট্রন অ্যাফিনিটি কত, কি মনে হয়? নাইট্রোজেন একটা ভালো নন মেটাল না? তাহলে ওর ইলেকট্রন খুব সানন্দে নেওয়ার কথা, এনার্জি রিলিজ করার কথা, না, কিন্তু ও স্টেবল। বাট ক্যাচাল হইতেছে নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন এত বেশি স্টেবল, ও ইলেকট্রন তো ছাড়তে চায় না, আমরা দেখছিলাম, মনে আছে? ইলেকট্রন ছাড়তে চায় না। এখন শুনে নাও, সে ইলেকট্রন নিতেও চায় না। কি যে এক বিপদ নাইট্রোজেনকে নিয়ে, ও ইলেকট্রন নিতেও চায় না, ইলেকট্রন ছাড়তেও চায় না। সো কাহিনীটা কি? 1s2 2s2 2p3 এই চেহারা, এই চেহারার কারণে সে তো ইলেকট্রন ছাড়েও না, ছাড়াইতে গেলে অনেক বেশি এনার্জি লাগে, মনে আছে নিশ্চয়ই, তার আইপি ভ্যালু অনেক হাই। এবার তাকে যখন আমি ইনফিনিট ডিস্টেন্স থেকে ইলেকট্রন এনে অ্যাড করতে যাই, সে কি নিতে চাইবে নাকি চাইবে না বলেন তো? চাবে না। চাবে না, যার কারণে তার আইপি ভ্যালু কত হয় জানো, সরি ইএ ভ্যালু কত হয় জানো? এটার যে ইলেকট্রন অ্যাফিনিটি, এইটার ইলেকট্রন অ্যাফিনিটি হয় হচ্ছে পজিটিভ। ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালু কি নর্মালি কি হওয়ার কথা বলুন তো? নেগেটিভ না? ইনফিনিট ডিস্টেন্স থেকে তুমি কোনো একটা অ্যাটমকে এনে ইলেকট্রন দিচ্ছ, সো দিলে যদি বেশি এনার্জি রিলিজ করে তাহলে অনেকখানি নেগেটিভ। নেগেটিভ একটা বড় ভ্যালু। নেগেটিভ সাইনটা কিন্তু সিম্পলি ইন্ডিকেট করে এনার্জি রিলিজ হচ্ছে। আমার কথা কি বোঝা গেছে? বোঝা না? এখন যত বেশি এনার্জি রিলিজ করবে নেগেটিভের পরে তত বড় একটা ভ্যালু থাকবে। এখন কথা হইতেছে, কেউ যদি ইলেকট্রন নিতে কম চায় তাহলে তার ক্ষেত্রে কি হবে? তাহলে নেগেটিভ ছোট একটা ভ্যালু হইল। কিন্তু যাদের ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালুটা পজিটিভ, তুমি কি বুঝতেছো তার মানে কি? বলো তো এখানে কি হবে কাহিনী, বলেন।
ও আসলে এনার্জি অ্যাবজর্ব করতেছে। তার মানে বুঝো, আসলে এখানে ফিজিক্সের পিওর গেম। ঘটনাটা হয়েছে, তুমি একটা জিনিস চিন্তা করো, ধরো তোমাদেরকে কোনো একটা গিফট দেওয়া হচ্ছে, তো তুমি জিনিসটা সানন্দে গ্রহণ করো, এই যে দুপুস করে তুমি রিসিভ করো, সো এনার্জি রিলিজ হয়, আমরা বুঝি ঠিক আছে ও খুশি হয়েছে এটাতে। এখন ধর তোদেরকে একটা গিফট দেওয়া হলো, সেই গিফটটা তোরা নিতে চাচ্ছিস না, আব্বু আম্মা একটা গিফট দিছে নিতে চাচ্ছিস না, তখন তোকে জোর করে যখন ফোর্স অ্যাপ্লাই করে তোমাকে রিসিভ করানো হবে, তখন অ্যাকচুয়ালি কাজ করতেছে কে? হু ইজ ওয়ার্কিং? ইজ দ্য সিস্টেম ওয়ার্কিং অর দ্য এজেন্ট ওয়ার্কিং? হু? সিস্টেম। আল্লাহ বুঝে না। এই যে নাইট্রোজেন অ্যাটমটাকে দেখতেছো না গরুর দল, এইটা হচ্ছে সিস্টেম, এইটা হচ্ছে তোমার সিস্টেম। এখন এই সিস্টেম কি কাজ করতেছে আসলে, নাকি ও নিতে চাচ্ছে না? বলো সোজা কথা। নিতে চাচ্ছেন। তা না চাইলে এর উপর যে ফোর্সটা অ্যাপ্লাই করতেছে সেটা কি ও নিজে অ্যাপ্লাই করতেছে নাকি বাইরের লোকটা অ্যাপ্লাই করতেছে? বাইরের লোক। বাইরের লোককে তো এজেন্ট বলে। এজেন্ট ইজ ওয়ার্কিং, সিস্টেম ইজ নট ওয়ার্কিং। তো এজেন্টের যখন শক্তি খরচ হয়, ওই শক্তি যায় কোথায়? শক্তির তো ধ্বংস নাই। প্রশ্নটা বোঝা নাই। এজেন্ট ঠেলে ঢুকাচ্ছে না ওর মধ্যে? কাজ করতেছে কি এজেন্ট নাকি নাইট্রোজেন? বলেন। এজেন্ট করতেছে। এজেন্টের শক্তিটা তো খরচ হচ্ছে, ঠিক কিনা? জি ভাইয়া। শক্তি যাচ্ছে কোথায়? ধ্বংস হয়ে যাচ্ছে, এনার্জি ডিস্ট্রাকশন হয়। না ভাই। কোথায় যাচ্ছে? সিস্টেমের ভিতরে। সিস্টেমের মধ্যে ঢুকে যাচ্ছে, কনজিউম হচ্ছে। সো এনার্জি কনজিউমড হইলে ডেলেজ কি হবে? পজিটিভ। তোমরা এখনো আমার কথা বোঝো নাই রে বাবা। বুঝতে পেরেছি। বুঝেছি ভাই। ও কোনোভাবে ইলেকট্রনকে ওয়েলকাম জানায় না, কোনোভাবে জানায় না। সো নিতে চাচ্ছে না। সহজ কথা ভাই, আমি যেভাবে আছি এইভাবে ভালো। ও যেহেতু নিতে চাচ্ছে না, তাহলে ওকে ফোর্স অ্যাপ্লাই করে ইলেকট্রন ঢুকাইতে হবে। সো দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই দ্য এজেন্ট, দ্য এক্সটার্নাল এজেন্ট। দ্য সিস্টেম ইজ নট অ্যাকচুয়ালি ওয়ার্কিং, দ্য এজেন্ট ইজ ওয়ার্কিং, অ্যান্ড দ্য এনার্জি অফ দ্য এজেন্ট ইজ বিং স্টোর্ড ইন টু দ্য সিস্টেম। সো সিস্টেমের ভিতরে এনার্জি ঢোকার মানেই বাইরে ডেল এইচের ভ্যালু পজিটিভ। দ্যাটস ওয়াই এইটার ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু পাওয়া যাচ্ছে পজিটিভ। এবং শুধুমাত্র নাইট্রোজেনের যে পজিটিভ হবে ব্যাপারটা আসলে তা না। তোমরা একটু দেখো, এইখানে ভ্যালু লেখা আছে ছোটো ছোটো করে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। নাইট্রোজেনের ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু হচ্ছে, দেখছো কত? প্লাস কত? 8 কিলোজুল পার মোল। আর অক্সিজেনের ক্ষেত্রে দেখেন তো নেগেটিভ। ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু ন্যাচারালি সবার নেগেটিভ হওয়াটাই উচিত, কিন্তু নাইট্রোজেনের ভ্যালু পজিটিভ হয়ে গেছে অনলি বিকজ ওর স্টেবল কনফিগারেশনের কারণে রিসিভ করতে চায় না, ওর ঠাইসা ঢুকানো লাগে। যেহেতু আমরা ঠাসাঠাসি করে ঢুকাচ্ছি, সো কাজ করতেছি বেসিক্যালি আমরা, আমাদের করা এনার্জি, আমাদের করা কাজ, আমাদের এনার্জিটা ওর মধ্যে ঢুকে যাচ্ছে। দ্যাটস ওয়াই ওর ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালু পজিটিভ। বুঝছেন কি? অক্সিজেনটা দেখেন অ্যাজ ইউজুয়াল নেগেটিভ। আচ্ছা, এবার তোমরা একটু মাথা ঠান্ডা করে বলো তো, শুধু কি নাইট্রোজেনেরই দুনিয়ায় পজিটিভ হবে ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালু, নাকি এরকম আরও কিছু এলিমেন্ট থাকতে পারে যাদের ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালু পজিটিভ হবে? ওই গ্রুপে আবার বল, বুঝি নাই। নাইট্রোজেনের যত মেটাল আছে সবগুলোর ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালু পজিটিভ। নিতে চায় না তো। তবে এখানে কিছু কিন্তুও থাকতে পারে, যদি আগ্রহ থাকে উইকিপিডিয়ার পেজে দেখো, কিছু ম্যাজিক আছে। আচ্ছা চলেন আমি কিছু নতুন প্রশ্ন দেখাই, তার আগে একটা গ্রাফ দেখায় নেই ভাই। এখানে। তাহলে নোবেল গ্যাসের ইলেকট্রন অ্যাফিনিটি পজিটিভ হয় না কেন? ভেরি গুড কোয়েশ্চেন, আসবো না পরে। ভালো প্রশ্ন কিন্তু, একটু ভাবো। এই গ্রাফটা একটু দেখো, এখানে অ্যাটমিক নাম্বার আছে আর ওয়াই অ্যাক্সিসে আমরা বসাইছি ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু। এখানে একটু দেখেন, আমি একটা লাইন টানতেছি, দেখো তো তোমরা লাইনটা বোঝো কিনা। এটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না। এই ব্ল্যাক লাইনটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। জি ভাই। এই ব্ল্যাক লাইনটা আমি কিসের লাইন টানছি একটু দেখে বুঝতে পারবা? বলতে পারবা এই ব্ল্যাক লাইনটা কিসের? নাইট্রোজেনের গ্রুপ। তাকায় দেখো বুঝবা। ওয়াই অ্যাক্সিস ভ্যালুটা দেখো। তো দাদার মাথা, এটা কি? যারা পজিটিভ। এইটা কি? জিরো। জিরো।
এইটা কর্নেল ভাই কোন একটা বাটনে ক্লিক করেন না, আপনি মাউস ধরে খালি লাফান কেন? হ্যাঁ ঠিক আছে বাবুরে, এটা জিরো লাইন আমি মার্ক করছি। জিরো লাইনের উপরে কি লেখছে দেখছেন? নেগেটিভ ভ্যালুগুলো না, মানে নর্মালি ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু ন্যাচারালি কি হয়, নেগেটিভ নাকি পজিটিভ বলেন? নেগেটিভ। নেগেটিভ। 2-3 বার কথা শোনা যায়। আচ্ছা সামিয়া না কেউ তোমার মাইকটা একটু ঠিক করো। দেখো সো ঘটনা হচ্ছে জিরোর উপরের দিকে ওরা ইচ্ছা করে লেখছে নেগেটিভ ভ্যালুগুলো, যেন আমরা বুঝতে পারি, কারণ ইউজুয়ালি উপরের দিকে থাকলে আমাদের দেখতে সুবিধা। নিচের দিকে লেখছে পজিটিভ ভ্যালুগুলো, এটা নিয়ে কারো আপত্তি নাই তো? বুঝছো ব্যাপারটা? জাস্ট ইনভার্ট করে লেখছে, অ্যাক্সিস ইনভার্ট করে লেখছে। এখন ঘটনা হচ্ছে দেখ, এই যে ইভেন হাইড্রোজেন, লিথিয়ামেরও নেগেটিভ, কিন্তু লিথিয়ামেরও নেগেটিভ, বুঝছেন ব্যাপারটা? কার্বন টার্বন সব ঠিক আছে। এই যে নাইট্রোজেনের লোকেশনটা দেখতে পাচ্ছ, এই যে দাগটা দিছি, এটা নাইট্রোজেন। তোমরা ছোট জিনিস দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, ওটা কিন্তু নাইট্রোজেন। আচ্ছা ভেরি গুড। তাহলে এই যে দেখো তো নাইট্রোজেন কোথায় নেমে আসছে? জিরো লাইনের নিচে না? জিরো লাইনের নিচে আসার মানেই বুঝো এটা পজিটিভ। নিচের দিকে কিন্তু পজিটিভ বসানো হয়েছে। হিলিয়াম পজিটিভ, বেরিলিয়াম পজিটিভ, নিয়ন পজিটিভ, ম্যাগনেসিয়াম পজিটিভ, আর্গন। এই যে তোমরা যে বলতেছিলে ইনার্ট গ্যাস, ইনার্ট গ্যাসের এই যে ভ্যালুটা আমরা বলছি না, ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু, এইটা কিন্তু থিওরিটিক্যাল ভ্যালু। তোরা আমার কথা বুঝিস নাই। আমরা গতদিন ইনার্ট গ্যাসের আইপি ভ্যালু কত বলছিলাম? 0। ইনফিনিটি। কেউ তোরা এই আলিমা মেয়েটার একটু কিলাইতে পারোস? এই বেটা ভ্যালু 0, আইপি ভ্যালুও কি 0 ছিল? মনে করে বল, ভালো করে বল। ইনফিনিটি ছিল। ওইটা কি রিয়েল ডেটা, নাকি আমরা অন্যদের কম্প্যারিজনে জাস্ট বলার জন্য থিওরিটিক্যাল একটা আইডিয়া দিয়ে দিচ্ছি ইনফিনিটি? দ্যাট উইল রিকোয়ার হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি। বুঝছেন কি আমার কথা? বুঝলি না? এইবার একই কাহিনী এখানেও আমরা বুঝাইতে চাইছি ও আসলে ইলেকট্রন নিতে চায় না, শেষ কথা, শেষ। এই জন্য আমরা বলে দিছি ওর ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি, চাহিদা 0, বাট অ্যাকচুয়ালি ওর ভ্যালুটা কিন্তু 0 না। তোমরা কি আমার কথা বোঝো নাই? ওর অ্যাকচুয়াল ভ্যালুগুলো হচ্ছে, আরে ভাইয়া তাহলে বলে কিছু নাই, ওদের 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 কোনো কথা নাই, আমার কথা শুন। ওদের ভ্যালুগুলো অ্যাকচুয়ালি পজিটিভ। এই যে দেখেন না, এই যে ক্রিপ্টন, এই যে জেনন, এদের এই মার্কারি, রেডন, এরা সবাই কি জিরো লাইনের নিচে না? তার মানে অ্যাকচুয়াল ভ্যালু যদি বাইর করে এগুলো পজিটিভ, বাট থিওরিটিক্যালি আমরা বলে দিব 0। নিতে চাচ্ছে না, তা কি বলবো? 0। দ্যাটস ইট। জাস্ট লাইক আমরা ইনসিগনিফিকেন্ট, এটাই তো কথা। বুঝি নাই, বলো। ইনসিগনিফিকেন্ট, রাইট, ইনসিগনিফিকেন্ট মানে ও আসলে নিতে চায় না, নিলে তোমার কোনো এনার্জির আউটপুট দিবে না, ঠিক আছে, এই আর কি। সো নাইট্রোজেনের একার যে পজিটিভ ব্যাপারটা তা না, পজিটিভ অনেকেরই, ইনফ্যাক্ট সমস্ত মেটালের পজিটিভ। তারপরে তোমার কি নাম, ইনার্ট গ্যাসগুলোর পজিটিভ। এই চার্টটা অনেক কষ্ট করে খুঁজে বের করছি, এগুলো সহজে পাওয়া যায় না, একটু দেখো বইতে কিন্তু এগুলো নাই আর কি। আচ্ছা তারপরে চলো, ইলেকট্রন অ্যাফিনিটি সিকোয়েন্স অফ সোডিয়াম, ম্যাগনেসিয়াম অ্যান্ড অ্যালুমিনিয়াম। এটা আপনাদের বাড়ির কাজ দিলাম। এটা নিয়ে যদি গ্রুপে আলোচনা না দেখি, সবাইকে যদি চুপচাপ বসে থাকতে দেখি, আমি আলোচনা করব না। চাইলে গুগল চ্যাট জিপিটি করে শেখো, আমি জানি না, মানুষ হও, কথা বলা শেখো। চুপচাপ বসে থাকলে এটা কোনো ভালো জিনিস না আর কি। আচ্ছা সো নেক্সট ক্লাস থেকে কথা হবে সেকেন্ড ইলেকট্রনের অ্যাফিনিটি নিয়ে, ইলেকট্রোনেগেটিভিটি, এগুলো বলা হবে আর কি, সমস্যা নেই। ওকে ঠিক আছে। সো আজকে আর ক্লাস নিচ্ছি না, দেখা হবে ইনশাল্লাহ 25 তারিখে। টাটা। মঙ্গলবার আর বৃহস্পতিবার কিন্তু আমরা ক্লাস করতেছি, আর এখন ক্লাস হবে কিন্তু 7 PM। আজকে অনেক দিন, মানে আজকে প্রথম ওই রুটিনে ছিলাম তো, সো আজকের দিনটা একটু 10 মিনিট দেরি হয়ে গেছিলো ক্লাস শুরু করতে, সরি। এই 7 PM কেমন জানি লেখে, এই যে এইভাবে লিখতে হয়। ওকে টাটা, তাহলে দেখা হবে 25 তারিখ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।